গল্পের নাম এক আকাশ ভালোবাসি। রচনায় নিশাত জাহান নিশি। গল্পের ষষ্ঠ পর্ব। ঘড়িতে রাত ৮টা। মুহিত অফিস থেকে বাড়ি ফিরছে। গাড়িটা ফ্ল্যাটের পার্কিং এরিয়ায় পার্ক করে হাতে গুচ্ছ গুচ্ছ ফুল আর ক্যান্ডেল নিয়ে মুহিত যেই না দোতলার সিঁড়িতে পা রাখতে যাবে, অমনি আদ্রিতা ঝড়ের গতিতে এসে মুহিতের সাথে ধাম করে এক ধাক্কা খেল। আদ্রিতা হুমড়ি খেয়ে মুহিতের গায়ে পড়ল। মুহিত সাথে সাথেই আদ্রিতাকে হালকা ধাক্কা দিয়ে ওর গায়ের উপর থেকে সরিয়ে নিল। মুহিতের হাত থেকে অলরেডি ফুল ক্যান্ডেল সব মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ক্যান্ডেলগুলো ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেছে। মুহিতের রাগটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। চোখ মুখ লাল করে মুহিত পাশে ঢঙ্গি ভাব নিয়ে দাঁড়িয়ে থাকা আদ্রিতাকে উদ্দেশ্য করে বলল, চোখে দেখতে পাও না তুমি? বাড়িতে এত এত আলো থাকতে তুমি কিনা অন্ধের মতো আমার গায়ে এসে ধাক্কা খেলে? আদ্রিতা মুহিতের মুখোমুখি দাঁড়িয়ে ন্যাকা ন্যাকা ভাব নিয়ে বলল, সরি ভাইয়া, আমি না একদম খেয়াল করিনি। আপনিও উপরে উঠছিলেন, আমিও নিচে নামছিলাম, তাই দুজন মুখোমুখি হয়ে গেলাম। পুরোটাই কাকতালীয় ছিল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। মুহিত চোয়াল শক্ত করে সামনের চুলগুলো টানছে আর রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই যেন হয়ে উঠছে না। অনেক আশা করে মুহিত ফুল আর ক্যান্ডেলগুলো এনেছিল, অথচ কিছুটা মুহূর্তের মধ্যে সব নষ্ট হয়ে গেল। মুহিত আর কথা না বাড়িয়ে নিচে বসে ফুলগুলো দুহাত দিয়ে কুড়োচ্ছে। আদ্রিতা ও মুহিতের পাশে বসে ফুলগুলো কুড়োচ্ছে আর ন্যাকা ন্যাকা কণ্ঠে মুহিতকে বলছে, আমিও আপনাকে হেল্প করছি মুহিত ভাইয়া, আমার জন্যই তো এত বড় অনর্থটা হলো। মুহিত কোনো কথা বলছে না, মনোযোগ দিয়ে ফুলগুলো একটা একটা করে তুলে নিচ্ছে। আদ্রিতা ভাওনা পেয়ে আবারও গলাটা ঝাঁকিয়ে বলল, ভাইয়া, এত এত ফুল দিয়ে কি হবে? কোনো বিশেষ কাজে এনেছেন? মুহিত সম্পূর্ণ ফুলগুলো কুড়িয়ে নিয়ে আদ্রিতাকে ক্রস করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে আর বলছে, আজ আমার আর রূপের ফুলসজ্জা। কথাটা গম্ভীর গলায় বলেই মুহিত দ্রুত গতিতে হেঁটে দুতলায় উঠে গেল। আদ্রিতা মুহূর্তেই চোখ মুখ লাল করে কারো একটা নাম্বারে কল লাগিয়ে বলল, এই হ্যালো, শুনো, আজ ওদের ফুলসজ্জা, আমরা আর কিছুই করতে পারবো না। সব ঠিকঠাক আছে, কোনো আইডিয়াই এখন কাজে দিবে না, অন্য কোনো আইডিয়া খুঁজো। ক্যামেরাটা ও মুহিতের গায়ে ফিট করতে পারলাম না, ছেলেটা বড্ড একগুঁয়ে আর জেদি। কথাগুলো বলেই আদ্রিতা চুপ হয়ে গেল। মনোযোগ দিয়ে কিছু একটা শুনছে সে, হয়তো ওই পাশের লোকটা কিছু বলছে। প্রায় 2 মিনিট পর আদ্রিতা আবার বলল, ওকে আমি নজরে রাখব, এই আইডিয়াটাই কাজে লাগবে। তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না, আমার কাজ আমি ঠিক বুঝে নিব। কথাগুলো বলেই আদ্রিতা কলটা কেটে হনহনিয়ে নিচ তলায় নেমে ওদের ফ্ল্যাটে চলে গেল। মুহিত মুখটা ফুলিয়ে অনবরত কলিং বেল চেপে যাচ্ছে। মারু বিজি মৃন্ময়ের সাথে। মৃন্ময় একটু আগেই অফিস থেকে ফিরেছে। এসেই সে মারুর সাথে রোমান্টিক অত্যাচারে লেগে পড়েছে। অন্যদিকে রূপ ওয়াশরুমে ঢুকে দুপুরের ভিজিয়ে রাখা শাড়িটা কাচ্ছে, তাই কলিং বেলের আওয়াজ রূপের কান অবধি পৌঁছাচ্ছে না। এছাড়াও কলিং বেলটার আওয়াজ খুব কম, রুমের দরজা লাগালে আওয়াজ কানেই আসে না। মুহিত অনেকক্ষণ কলিং বেল চাপার পর খুব ঘাবড়ে গেল। ভয়ে ওর বুকটা কেঁপে উঠল। মৃন্ময় ফ্ল্যাটে আছে জেনে ও মুহিতের ভয়টা যেন কিছুতেই কমছে না। রূপের এমন লাপাত্তা ভাব মুহিতের ভয়টাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিল। গা থেকে ঘাম ঝরা শুরু হলো মুহিতের, হাত পা কাঁপতে শুরু করল। পেরেশান হয়ে মুহিত পকেট থেকে ফোনটা বের করে রূপের নাম্বারে ডায়াল করল। প্রথম কলটা এমনি এমনি কেটে গেল।
দ্বিতীয় কলটা বাজার সাথে সাথে রূপ ওয়াশরুম থেকে দৌড়ে এসে কাবার্ডের উপর থেকে ফোনটা হাতে নিল। হাতে নেওয়ার সাথে সাথেই ফোনটা কেটে গেল। রূপ যেই না মুহিতের নাম্বারটায় কল ব্যাক করতে যাবে অমনি টুং ঠাং শব্দে একটা মেসেজ এলো রূপের নম্বরে। মেসেজটা মুহিতের করা। মেসেজটাতে লিখা আছে, রূপ তুমি কোথায়? কখন থেকে কলিং বেল চেপে যাচ্ছি, দরজা খুলছো না কেন? রূপ মেসেজটা সিন করে আর এক মুহূর্ত ও দাঁড়াল না। ফোনটা বেডের উপর ছুঁড়ে মেরে দৌড়ে সদর দরজার কাছে চলে গেল। দরজার খিলটা খোলার সাথে সাথে মুহিতের নেতিয়ে যাওয়া মুখটা রূপের চোখে পড়ল। রূপকে দেখা মাই মুহিত উত্তাল দু চোখ নিয়ে রূপকে টাইট করে জড়িয়ে ধরল। রূপ বেশ বুঝতে পেরেছে মুহিত প্রচণ্ড ভয় পেয়েছে। মুহিতের বুকটা এখনো ধকধক করে কাঁপছে। মনে হচ্ছে হার্টবিটটা এখনই বের হয়ে আসবে। শরীরটা ও ঢকঢক করে কাঁপছে। কিছুতেই যেন মুহিত নিজেকে স্থির হতে পারছে না। এই মুহূর্তে রূপ নিজেকে খুব লাকি মনে করছে। পৃথিবীতে একজন হলে ও ওর কথা ভাবে, একটু চোখের আড়াল হলেই ঘাবড়ে যায়, অহেতুক ভয় নিজেকে অস্থির করে তুলে, হার্টবিটকে নাচাতে নাচাতে অকেজো করে তোলে, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলে, নিজেকে পুরোপুরি কোণঠাসা করে ফেলে। ভালোবাসার সিমটমস গুলি এরকম। ভালোবাসলে তোমাকে খুব শক্ত মনের মানুষ হতে হবে, নয়তো যে কোনো সময় হার্টবিট দুর্বল হয়ে যেতে পারে। দুর্বলতা ভালোবাসার ক্ষেত্রে প্রযোজ্য, যা মুহিতের মাঝে 16 আনা আছে। মুহিত রূপকে আরো জোরে টাইট করে জড়িয়ে ধরে রূপের কানে ফিসফিসিয়ে বলল, কোথায় ছিলে এতক্ষণ? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? রূপ মিনমিন করে বলল, ওয়াশরুমে ছিলাম, শাড়ি কাচ্ছিলাম, তাই কলিং বেলের আওয়াজ শুনিনি। রূপ কিছুটা থেমে আবার বলল, সরি মুহিত, আমি বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। সরি বলতে হবে না, রুমে চলো, তোমার কোলে মাথা রাখব। আগে ফ্রেশ হবে, ডিনার করবে, এরপর কোলে মাথা রাখবে। এত রেস্ট্রিকশন আমি মানতে পারবো না। কথাটা বলেই মুহিত আচমকা রূপকে কোলে তুলে নিল। সদর দরজার খিলটা ভালো করে লাগিয়ে মুহিত রূপকে নিয়ে বেডরুমে চলে গেল। বেডরুমের দরজা লাগিয়ে মুহিত রূপকে নিয়ে বেডে বসিয়ে দিল। পায়ের জুতোগুলো কোনো রকমে খুলে মুহিত রূপের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মুহিত এক দৃষ্টিতে রূপের চোখের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি ওর চঞ্চলা, কিছুটা আবেদনময়। রূপ হাসি মুখে মুহিতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মুহিত আচমকাই রূপের হাত জোড়া বুকের বা পাশে চেপে ধরে রূপের চোখের দিকে তাকিয়ে বলল, ফিল করতে পারছো আমার হার্টবিটের অসহ্য ধুকপুকুনি? কেন আমার হার্টবিট অশান্ত হয়ে উঠেছে জানো? রূপ চুপ করে রইল। মুহিত আবারও বলল, তোমাকে হারানোর ভয়। সবসময় তোমাকে ঠিক এই জায়গাটায় ধারণ করি আমি। তুমি কখনো হারিয়ে যাবে না তরু। তাহলে এই হার্টবিটের ধুকপুকানিটা ও সারা জীবনের জন্য থেমে যাবে। রূপের চোখের কোণে জল চিকচিক করছে। মুখ ফুটে কিছু বলতে পারছে না সে। এরপরে ও নিজেকে কিছুটি স্বাভাবিক করে রূপ মলিন হেসে বলল, কোথায় হারাবো তোমাকে ছেড়ে? হারানোর জায়গা নেই আমার। কনফার্ম করে বলো তুমি কোথাও যাবে না। পাক্কা কনফার্ম? কোথাও যাব না। মুহিত এবার রূপের হাত জোড়ায় একটা লম্বা চুমু খেয়ে বলল, আমি তোমাকে কোথাও হারাতে দেব না রূপ। এভাবেই তোমাকে সবসময় আঁকড়ে রাখব। তুমি আমার লাইফ লাইন। রূপ আনমনা হয়ে আচমকাই বলে উঠল, যদি নিয়তি কেড়ে নেয়। মুহিতের শান্ত চোখ জোড়া আবারও অশান্ত হয়ে উঠল। চোখে লাল আভা ফুটে উঠেছে। নিজেকে কিছুটা দমিয়ে মুহিত বলে উঠল, নিয়তি নিশ্চয়ই আমার সাথে কোনো অবিচার করবে না। যদি তুমি হারিয়ে যাও, যেভাবেই হোক খুঁজে নিবে আমায়।
আমি জানি তুমি পারবে। তার মানে তুমি সত্যি সত্যি হারিয়ে যাবে। সম্ভাবনা থেকে বললাম। যদিও নিখোঁজ হই আমি জানি তুমি ঠিক আমায় খুঁজে নিবে। খুঁজতে খুঁজতে যদি ক্লান্ত হয়ে পড়ি। ভালোবাসায় কখনো ক্লান্তি আসে না রূপ। তুমিও ক্লান্ত হবে না। রূপ চোখের জল ছেড়ে মুহিতের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি কোথাও হারাবে না মুহিত। আমি তোমায় হারাতে দেব না। চোখের জলগুলো মুছে রূপ মুহিতের দিকে খানিক ঝুঁকে মুহিতের নাকে নাক ঘষল। মুহিত মলিন হেসে রূপের দিকে তাকিয়ে আছে। রূপ এক ভ্রু উঁচু করে মুহিতের দিকে তাকিয়ে বলল, একটু জোরে হাসো। এখনো মন খারাপ করে থাকবে। হুম। কেন? ফুল আর ক্যান্ডেলগুলো নষ্ট হয়ে গেছে। রূপ অবাক হয়ে বলল, হোয়াট? আজ আমাদের ফুলসজ্জা হওয়ার কথা ছিল। তো তো আর কি? আমি ফুল আর ক্যান্ডেল নিয়ে আসছিলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় হঠাৎই আদ্রিতার সাথে ধাক্কা লাগে। হাত থেকে সব ফুল আর ক্যান্ডেল মাটিতে ছিটকে পড়ে নষ্ট হয়ে যায়। যাও কয়েকটা ফুল কুড়িয়ে এনেছিলাম, ভয়ের চোটে সব ফুল নিচে পড়ে গেল। রূপ কিছুটে কৌতূহল নিয়ে বলল, আদ্রিতার সাথে ধাক্কা লাগলো কিভাবে? উপর নিচ করার সময় দুজনই মুখোমুখি হয়ে যাই। রাগের চোটে মেয়েটাকে অনেক বকেছিও। অসহ্য লাগছিল। এর মাঝেই মুহিতের ফোনটা বেজে উঠল। মুহিত পকেট থেকে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল কাজী সাহেবের নাম্বার থেকে কল এসেছে। মুহিত বেশ খুশি খুশি মনে ফোনটা পিক করে, যেই না হ্যালো বলতে যাবে অমনি ওই পাশ থেকে কাজী সাহেব অস্থির কণ্ঠে বলে উঠল, মুহিত মাফ করো, আজ আমি আসতে পারবো না। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আজ আমার কোথাও যাওয়া হচ্ছে না। তুমি প্লিজ অন্য কোনো কাজী ডেকে বিয়েটা পড়িয়ে নিও। মুহিতকে আর কিছু বলার সুযোগ দেয়নি কাজী সাহেব। ফোনটা কাট করে দিল। মুহিত ফোনটা কানে রেখেই নানা চিন্তার মধ্যে ডুবে গেল। কাজী সাহেবের অস্থির কণ্ঠ, হঠাৎ পার্সোনাল কাজের অজুহাত, ওনার কাজ অন্যকে দিয়ে করানোর আইডিয়া, এই সব কিছুই যেন মুহিতের কাছে কেমন ঘোলাটে লাগছে। কোথাও একটা ফাঁক ফোকর রয়ে গেছে। কিছু একটা রহস্য তো লুকিয়েই আছে। মুহিতের মনটা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। প্রথমত জেনিয়ার সাথে ধাক্কা, দ্বিতীয়ত কাজী সাহেবের এমন উদ্ভট কথাবার্তা, সব মিলিয়ে টেনশনের পাশাপাশি মনটা ও দারুণ খারাপ হয়ে গেছে মুহিতের। রূপ কিছুক্ষণ চুপ করে থেকে মুহিতের এমন ভাবুক লুক দেখে মুহিতকে হালকা ঝাঁকিয়ে বলল, কি হয়েছে মুহিত? কি ভাবছ? মুহিত কান থেকে ফোনটা সরিয়ে রূপের কোল থেকে মাথা উঠিয়ে বেডের উপর বসে গেল। বসা থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে মুহিত বিষণ্ণ মন নিয়ে টাই খুলছে আর রূপকে উদ্দেশ্য করে বলছে, আজ বিয়েটা হবে না রূপ। কাজী সাহেব আসতে পারবে না। রূপ অট্ট হেসে বলল, আল্লাহ, এই জন্য তোমার মন খারাপ? হুম। রূপ মৃদু হেসে বেড থেকে উঠে মুহিতকে পিছন থেকে জড়িয়ে ধরে মুহিতের পিঠে মাথা ঠেকিয়ে বলল, আচ্ছা আমি তো পালিয়ে যাচ্ছি না মুহিত। কাল ও তো বিয়েটা করা যাবে। মুখটা এভাবে ফুলিয়ে রেখেছ কেন? তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। প্লিজ হাসো। মুহিত রূপকে সান্ত্বনা দেওয়ার জন্য জোরপূর্বক অট্ট হেসে বলল, এই দেখো হাসছি। অ্যাকচুয়ালি তোমার সিম্প্যাথি পাওয়ার জন্য আমি এমন ইচ্ছে করে ঢং করছিলাম। এবার ছাড়ো প্লিজ। ফ্রেশ হব। রূপ মুহিতকে ছেড়ে মুহিতের পিঠে একটা চুমো খেয়ে কিচেন রুমের দিকে চলে গেল রাতের খাবার গরম করতে। মুহিত আলমারি থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মুহিত গভীর চিন্তায় আছে। সব কাজের ফাঁকেই সে কিছু না কিছু একটা চিন্তা করেই যাচ্ছে। অন্যদিকে মারু আর মৃন্ময় রোমান্সে ব্যস্ত। মৃন্ময় কিছুতেই মারুকে ছাড়তে চাইছে না। জোর করে মৃন্ময়ের কাছে আটকে রাখছে।
মারু অতিষ্ঠ হয়ে উঠছে মৃন্ময়ের অত্যাচারে। মৃন্ময়ের ফোনটা সাইলেন্ট মোডে রাখা কাবার্ডের উপর। অনেকক্ষণ ধরেই ফোনটা বেজে যাচ্ছে অথচ মৃন্ময় কলটা তুলছেই না। আওয়াজ পেলে তো তুলবে। প্রায় আধ ঘন্টা পর ঘড়িতে রাত ৯টা পেরিয়ে ৯:৩০ পৌঁছল। মুহিত ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে হাত পা মুছে ডাইনিং রুমে চলে গেল। রূপ কিচেন রুম থেকে খাবারগুলো এক এক করে ডাইনিং টেবিলে এনে সাজাচ্ছে। মুহিত একটা চেয়ার টেনে বসে রূপকে উদ্দেশ্য করে বলল, ভাই আর ভাবি কি রুমে? রূপ বেশ ব্যস্ত স্বরে বলল, হুম, ওদের ডাকতে হবে। খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ওদের ডাকাটা কি এখন ঠিক হবে? ভাই তো আমার মতো রোমান্সের অভাবে ভুগছে না। চান কপাল আমার ভাইয়ের। শালা আমি আগে বিয়ে করে ও কোনো ফয়দা তুলতে পারছি না। রূপ তেরে এসে মুহিতের মুখ চেপে ধরে বলল, তোমার মুখটা আমি সূচ দিয়ে সেলাই করে দিব। আস্ত অসভ্য লোক একটা। মুখে কিচ্ছু আটকায় না। না। রূপের কথায় কান না দিয়ে মুহিত চোখ বন্ধ করে রূপের হাতে ইচ্ছে মতো চুমো খেয়ে যাচ্ছে। মুহিতকে শাস্তি দিতে গিয়ে রূপ নিজেই রোমান্সের শিকার হয়ে গেল। রূপ তাড়াতাড়ি করে মুহিতের মুখ থেকে হাতটা সরিয়ে নিল। কোমরে হাত গুজে রূপ চোখ লাল করে মুহিতের দিকে তাকিয়ে আছে। মুহিত বাঁকা হেসে এক দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে আছে। রূপ রাগে ক্ষুব্ধ হয়ে হনহনিয়ে মৃন্ময়ের রুমের দরজার সামনে দাঁড়াল। লাগাতার দরজায় টোকা মারছে রূপ। তবে মুখে কিছু বলছে না। মারু দরজা টোকানোর আওয়াজ পেয়ে মৃন্ময়ের বুক থেকে মাথা উঠিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, মৃন্ময় এবার প্লিজ ছাড়ো। রূপ ডাকছে হয়তো। মৃন্ময় মারুকে বুকের সাথে আরো জোরে চেপে ধরে বলল, আমি কিন্তু একটু পরেই বাড়ি চলে যাব মারু। আজ রাত হয়তো থাকা হবে না। আম্মু সন্দেহ করতে পারে। মারু কিছুক্ষণ চুপ করে থেকে মৃন্ময়ের বুকে মাথা রেখে কাতর স্বরে বলল, মৃন্ময় আজ থেকে যাও না প্লিজ। কাল একেবারে অফিস থেকে বাড়ি চলে যেও। আমার একলা রুমে থাকতে ভয় লাগবে। মারুর কথা মৃন্ময় ফেলতে পারছে না। মারুর মাথায় লম্বা একটা চুমো খেয়ে মৃন্ময় মারুর কানে ফিসফিসিয়ে বলল, ওকে তাই হবে। আজ থেকে যাব। কাল অফিস থেকে বাড়ি ফিরে যাব। খুশি তো? মারু খুশিতে মৃন্ময়কে টাইট করে জড়িয়ে ধরে বলল, খুব 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 খুশি। মৃন্ময় এবার নড়ে চড়ে বলল, তাহলে এবার উঠি। রূপ নিশ্চয়ই হয়রান হয়ে যাচ্ছে। মারু তাড়াতাড়ি মৃন্ময়ের উপর থেকে উঠে শাড়িটা ঠিক করে দরজার খিলটা খুলে দিল। মারুকে দেখা মাত্রই রূপ বাঁকা হেসে মিনমিনিয়ে বলল, এই তোরা এতক্ষণ কি করেছিস রুমে? তোর গলায় বাইটের দাগ কেন? মারু তাড়াতাড়ি শাড়ি দিয়ে গলাটা ঢেকে লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে বলল, ৩ কবুল হলে বুঝবি। এখন চল। খিদে পেয়েছে। মারুকে আর লজ্জায় ফেলতে চাইছে না রূপ। তাই সে মারুর হাত ধরে টানতে টানতে মারুকে নিয়ে ডাইনিং টেবিলে বসে গেল। মৃন্ময়ও ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে এলো। মুহিতের পাশের চেয়ারটা টেনে মৃন্ময় মুহিতের পাশে বসে গেল। মুহিত ফিসফিসিয়ে মৃন্ময়ের কানে কানে বলল, দিন কাল কেমন যাচ্ছে ভাই? সব ঠিক তো? মৃন্ময় বেশ বুঝতে পেরেছে মুহিত কি বোঝাতে চাইছে। মৃন্ময়ও ফিসফিসিয়ে মুহিতের কানে বলল, শুনলাম তোর দিন কাল একদমই ভালো যাচ্ছে না। তাই আমার দিন কালের পেছনে পড়েছিস। মৃন্ময়ের ইয়ার্কি মুহিতের একদম পছন্দ হয়নি। তাই সে আর কথা না বাড়িয়ে সোজা হয়ে বসে রূপকে উদ্দেশ্য করে বলল, রূপ তাড়াতাড়ি সার্ভ করো। খিদে পেয়েছে। মৃন্ময় হাসি চেপে মুহিতের দিকে তাকিয়ে আছে। মুহিত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। রূপ একে একে সবার প্লেট খাবার বেড়ে দিল।
রূপও ওর প্লেটে খাবার নিয়ে মারুর পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। সবাই এবার খাওয়ায় মনোযোগ দিল। সবার খাওয়া প্রায় শেষের দিকে। আচমকাই মুহিত মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল, ভাই তুই কি আজ বাড়ি যাবি? না, কাল একেবারে অফিস থেকেই বাড়ি যাব। আম্মু যদি সন্দেহ করে? সন্দেহ করলেই বাকি, আমার কিছু আসবে যাবে না। তাছাড়া সন্দেহ করার কোনো স্কোপ নেই। কোজ আমার বিয়ের কথা আমরা চারজন ছাড়া এর বাইরে আর কেউ জানে না। তোদের ফ্ল্যাটের ঠিকানাটা ও ওই বাড়ির কেউ জানে না। সো চাইলে ওরা কোনো খবর নিতে পারবে না। তা ঠিক। সবাই আবারও চুপ হয়ে খাওয়ায় মনোযোগ দিল। প্রায় 5 মিনিট পর সবার খাবার সম্পূর্ণ শেষ হল। রূপ আর মারু টেবিলটা গুছিয়ে নিজেদের রুমে চলে গেল। মুহিত রুমে ঢুকে সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজে লেগে পড়ল। রূপ রুমে ঢুকে মুহিতকে ব্যস্ত দেখে মুখটা ফুলিয়ে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। মারু আর মৃন্ময় দুজন দুজনকে জড়িয়ে ধরে শুয়ে আছে। প্রায় 5 মিনিট পর মারু মৃন্ময়ের বুকে মাথা রেখে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মৃন্ময়, তোমার ফ্যামিলি যদি আমাদের বিয়ের কথাটা জেনে যায় তখন কি হবে? জেনে গেলে তো ভালোই। আমাদের তাড়াতাড়ি মেনে নিব। ওরা আমাকে মেনে নিবে না মৃন্ময়। তোমাদের বাড়ির কেউ আমাকে পছন্দ করে না। মেনে না নিলে আমিও মুহিতের মতো রাস্তা মাপব। যে যেমন তার সাথে তেমনই করতে হবে। আমার খুব টেনশন হয় মৃন্ময়। কখন কি থেকে কি হয়ে যায় বলা যায় না। ধ্যাত চুপ করো তো। রোমান্টিক মোডটা নষ্ট করো না। মৃন্ময় আর দেরি না করে আচমকাই মারুর ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। ওরা আবারও ভালোবাসায় ডুবে গেল। ওই দিকে মুহিতের যেন কিছুতেই কাজে মন বসছে না। বিভিন্ন চিন্তা মুহিতের মাথায় ঘুরপাক খাচ্ছে। কাল সকালে অফিসে যাওয়ার আগেই সে কাজী সাহেবের সাথে দেখা করবে। কাজী সাহেবের মুখ থেকে মূল কথা শুনতে হবে। না হয় মুহিত কিছুতেই শান্তি পাবে না। প্রায় আধ ঘন্টা পর ল্যাপটপটা আলমারির ভেতর রেখে মুহিত রুমের লাইট অফ করে রূপের পাশে শুয়ে পড়ল। ড্রিম লাইটের আবছা আলোতে রূপের উজ্জ্বল শ্যামবর্ণের মুখটা ফুটে আছে। ঘুমিয়ে গেছে রূপ। শুধু ঘুমিয়ে গেছে বললে ভুল হবে, গভীর ঘুমে তলিয়ে গেছে। রূপের ঠোঁটজোড়া মুহিতকে খুব টানছে। তবে এখন কিছুতেই রূপের ঠোঁটে চুমো খাওয়া যাবে না। না হয় রূপের ঘুম ভেঙ্গে যাবে। মুহিত মুচকি হেসে রূপকে টাইট করে জড়িয়ে ধরে চোখ জোড়া বুজে নিল। ঘড়িতে রাত 10:30। মৃন্ময়ের ফোনটা আবারও বেজে উঠল। রাত যত গভীর হয় আশেপাশের নিস্তব্ধতা ততই দ্বিগুণ হয়। সাইলেন্ট মোডের ফুসফুস আওয়াজটা মারুর কানে এসে বাজল। মারু তাড়াতাড়ি মৃন্ময়ের থেকে নিজেকে ছাড়িয়ে বেড ছেড়ে উঠে কাবার্ডের উপর থেকে ফোনটা নিয়ে আবারও বিছানায় ব্যাক করল। মৃন্ময় মারুর হাত থেকে ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মায়া আহমেদ কল করেছে। মৃন্ময় ফোনটা রিসিভ করার সাথে সাথে মায়া আহমেদ বলে উঠল, মৃন্ময় কোথায় তুমি? এই তো মুহিতের ফ্ল্যাটে। কেন? আমি বুঝি না তুমি সারা দিন রাত মুহিতের ফ্ল্যাটে কি করো? যাই হোক কাল সকালের মধ্যেই বাড়ি ফিরবে। জরুরি দরকার আছে। কাল সকালে সম্ভব না। ফিরতে ফিরতে রাত হবে। আমরা কি রাতে মেয়ে দেখতে যাব? হোয়াট? মেয়ে দেখতে যাব মানে? মেয়ে দেখতে যাব। বয়স তো কম হলো না তোমার। তাই ভাবছি ভাই বোনের বিয়েটা একদিনেই দিব। দোলা আর তোমার বিয়ের ডেট একদিনে ফিক্সড করব। মৃন্ময় প্রচণ্ড রেগে বলল, আমি এক্ষুনি বাড়ি আসছি। ফোনটা রাখো। মৃন্ময় ফোনটা কান থেকে সরিয়ে একবার মারুর দিকে তাকালো।
মারু জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে মৃন্ময়ের দিকে তাকিয়ে আছে। মৃন্ময় শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বাটন লাগাচ্ছে আর পিছনে থাকা মারুকে উদ্দেশ্য করে বলছে, মারু তাড়াতাড়ি রেডি হও, বাড়ি যেতে হবে। মারু চোখ মুখ কুঁচকে বলে উঠল, মানে? মানে তুমি আর আমি এখন ওই বাড়িতে যাব? আজই আমাদের চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে। মারু বিছানা ছেড়ে উঠে মৃন্ময়ের পেছনে দাঁড়িয়ে বলল, এত তাড়াহুড়ো কিসের মৃন্ময়? আমি সত্যিই তোমার কথার আগা মাথা বুঝতে পারছি না। না বুঝার তো কিছু নেই মারু, আমরা আজই ওই বাড়িতে গিয়ে উঠব। সত্যিটা যত দ্রুত সামনে আসবে ততই ভালো হবে। মারু তেরে এসে মৃন্ময়ের মুখোমুখি দাঁড়িয়ে বলল, আচ্ছা হঠাৎ কি এমন হলো বলো তো? তোমার মা ফোন দেওয়ার পরপরই তুমি বাড়ি যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলে। এর যথেষ্ট কারণ আছে মারু, ওই বাড়ি গেলেই বুঝবে। যাও শাড়ি পাল্টে নীল শাড়িটা পরে এসো। মারু মৃন্ময়ের কথার আগা মাথা না বুঝে কাবার্ড থেকে নীল শাড়িটা বের করে ওয়াশরুমে চলে গেল। মৃন্ময় শার্টের বোতামগুলো লাগিয়ে রুম থেকে বেরিয়ে সোজা মুহিতের রুমের দরজার সামনে দাঁড়াল। কিছুক্ষণ ইতস্তত বোধ করে মৃন্ময় গলা ঝাঁকিয়ে মুহিতের রুমের দরজায় টোকা মারছে আর বলছে, মুহিত, রূপ দরজা খোল, দরকারি কথা আছে। এভাবে প্রায় অনেকবার মৃন্ময় মুহিতের রুমের দরজা ধাক্কাল। মুহিতের কানে দরজার ধাক্কানোর আওয়াজটা বাজার সাথে সাথেই মুহিত চোখ খুলে দরজার দিকে তাকাল। মৃন্ময়ের কণ্ঠটা ভেসে আসার সাথে সাথেই মুহিত শোয়া থেকে উঠে বসল। উদ্বিগ্ন হয়ে মুহিত রূপকে ছেড়ে বেড থেকে নেমে এক দৌড়ে দরজার কাছে চলে গেল। রূপ এখনো ঘুমাচ্ছে, কোনো হাঁক ডাক ওর কানে যাচ্ছে না। মুহিত তাড়াহুড়ো করে দরজাটা খুলে মৃন্ময়ের দিকে কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে ভাই? মৃন্ময় মুহিতের কাঁধে হাত রেখে কিছুটা সিরিয়াস হয়ে বলল, মুহিত, ভেজাল তো একটা লেগে গেছে। কি ভেজাল? আম্মু কল করে বলল কাল নাকি আমার জন্য মেয়ে দেখতে যাবে। হোয়াট? আচমকা বিয়ের প্রসঙ্গ উঠল কেন? বয়স বাড়ছে তাই। তো কি করবি এখন? ভাবছি মারুকে নিয়ে বাড়িতে উঠব। বাহ, গুড আইডিয়া। তা কখন যাবি? এখনই। মারুকে বলেছি রেডি হতে, চাইলে সাথে তুইও যেতে পারিস। সরি ভাই, রূপকে একা রেখে আমি যেতে পারবো না। তাহলে রূপকে ও সাথে নে। না, একেবারে দোলা আপুর বিয়েতে যাবে। এখন গেলে ওই বাড়ির সবাই রূপকে কথা শোনাবে, কাজও করাবে। তার চেয়ে ভালো তুই তোর মতো করে আম্মু আর বাড়ির সবাইকে হ্যান্ডেল করে নে। আশা করছি ভাবিকে সবাই মেনে নিবে। আব্বু তো আছেই তোকে সাপোর্ট দেওয়ার মতো। বিশেষ দরকার হলে আমাকে ইনফর্ম করিস, আমি চলে যাব। ওকে, তাই হবে। রূপকে আর জাগাবো না। পরিস্থিতি ঠিক হলে তোদের জানিয়ে দিব। এর মাঝেই মারু শাড়ি পাল্টে পুরোপুরি রেডি হয়ে মৃন্ময়ের পাশে এসে দাঁড়াল। মারুকে দেখে মুহিত মৃদু হেসে বলল, অল দ্য বেস্ট ভাবি। আশা করছি আম্মুকে আপনি মানিয়ে নিতে পারবেন। মারু মলিন হেসে বলল, রূপ কোথায়? রূপ তো ঘুমুচ্ছে ভাবি। আচ্ছা ঘুমাক, কাল একবার এসে রূপকে দেখে যাব। ওকে ভাবি। রূপকে বলে দিও মন খারাপ না করতে। আমি মাঝে মাঝে এসে রূপকে দেখে যাব। মুহিত মলিন হেসে মাথা নাড়াল। মৃন্ময় আর দেরি করল না। শেষবারের মতো মুহিতের দিকে তাকিয়ে মারুর হাত ধরে ফ্ল্যাট থেকে বের হয়ে গেল। মুহিত সদর দরজাটা ভালো করে লাগিয়ে রুমে ঢুকে রূপকে ঝাপটে ধরে ঘুমিয়ে পড়ল। রূপ খানিক নড়ে চড়ে আবারও আরাম করে ঘুম দিল। প্রায় আধ ঘন্টা পর মৃন্ময় মারুকে নিয়ে বাড়ি পৌঁছে গেল। মারু খুব ভয় আছে। ভয়ে রীতিমতো কাঁপছে সে। মৃন্ময়ের হাতটা শক্ত করে ধরে আছে মারু।
মৃন্ময় বাড়ির কলিং বেল চাপছে আর মারুকে উদ্দেশ্য করে বলছে, এই তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় শব্দটা তোমার সাথে একদমই যায় না। আমি এই ভীতু মারুকে ভালোবাসিনি। আমি খুব সাহসী আর মনা মারুকে ভালোবেসেছি। সাহস রাখো, ধৈর্য রাখো। দেখবে সব আপনি ঠিক হয়ে গেছে। মারু শুকনো ঢোক গিলে মৃন্ময়ের দিকে তাকালো। এর মাঝেই রুমের দরজা খুলে মায়া আহমেদ তীক্ষ্ণ দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকালো। উনি এখনো মারুকে খেয়াল করেনি। মারু আড়ালে দাঁড়িয়ে আছে। মায়া আহমেদ কিছুক্ষণ তেজি দৃষ্টিতে মৃন্ময়ের দিকে তাকিয়ে থেকে ড্রয়িং রুমের দিকে পা বাড়াচ্ছে আর পিছন থেকে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলছে, ভেতরে এসো। মৃন্ময় পিছনে ফিরে মারুর হাত ধরে সোজা বাড়ির ভিতর ঢুকে গেল। ড্রয়িং রুমটা পুরো ফাঁকা। বাড়ির আদার্স ধ্বংস মহিলাদের দেখা যাচ্ছে না। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। মারু সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মায়া আহমেদ পিছনে ফিরে মারুকে দেখে অবাক না হয়ে উল্টো অট্ট হেসে বলল, বউকে নিয়ে চলে এসেছো দেখছি। খুব ভালো করেছ। কতদিন আর বউকে নিয়ে পরের ফ্ল্যাটে থাকবে? মারু আর মৃন্ময় 440 ভোল্টের ঝটকা খেয়ে মায়া আহমেদের দিকে তাকাল। মায়া আহমেদ আবারও অট্ট হেসে বলল, তোমরা কি ভেবেছ আমি কিছু জানতে পারবো না? সব জানতে পেরেছি আমি। শুধু আমি না, বাড়ির সবাই তোমাদের বিয়ের ব্যাপারে জানে। আর কিছুই ধামা চাপা দিয়ে রাখা যাবে না। বুঝেছ তোমরা? মৃন্ময় গলাটা ঝাঁকিয়ে বেশ সিরিয়াস হয়ে মায়া আহমেদকে বলল, তোমরা কার কাছ থেকে, কোথা থেকে আমাদের বিয়ের খবর জেনেছ তা জানার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই আমার। কারণ আমি কোনো অন্যায় করিনি। ঠিক ভুল বিচার করার যোগ্যতা আছে আমার। তবে তোমার এই অট্ট হাসির মানে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি কি কোনোভাবে আমাদের বিদ্রূপ করছো? বিদ্রূপ করার মতো কাজই তো করেছ তুমি। কাপুরুষের মতো ফ্যামিলিকে কিছু না জানিয়ে একটা অসভ্য মেয়েকে বিয়ে করে নিলে। আম্মু জাস্ট শাট আপ। ব্যবহার সংযত করো। আমার ওয়াইফ মোটেও অসভ্য নয়। তাছাড়া আমি কাপুরুষ নই। কাপুরুষ হলে এতদিনে মারু অন্য কোনো পুরুষের সাথে সংসার করত। আমার হতো না। ওহ আচ্ছা। তাহলে কি তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে উঠিয়ে এনেছ? এনেছি। আমার ক্ষমতা ছিল তাই আমি পেরেছি। এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। সত্যটা যখন জানাজানি হয়ে গেছে তখন এসব পুরনো কথা টেনে কোনো লাভ নেই। তোমার লাইফে কি আমাদের কোনো ইম্পর্টেন্স নেই মৃন্ময়? তুমি কি করে পারলে আমাদের না জানিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিতে? আমি কিন্তু একবারও বলিনি আমার লাইফে তোমাদের কোনো ইম্পর্টেন্স নেই। তোমরা শুধু শুধু ব্যাপারটাকে ঘোলাটে করছো। আমার হাতে কোনো অপশন ছিল না বলেই আমি কাউকে কিছু না জানিয়ে ডিসিশনটা নিয়েছি। আমাদের জানানোর সময় হয়নি, অথচ রূপ আর মুহিতকে জানানোর সময় ছিল, তাই না? ওই দুটো অসভ্য ছেলে মেয়েই তোমার মাথা খেয়েছে। ওরাই তোমাকে ফুসলিয়েছে। আমি যথেষ্ট ম্যাচুয়েড আম্মু। ভালো মন্দ জাজ করার ক্ষমতা আমার আছে। রূপ আর মুহিতকে নিয়ে কিছু বলার আগে 1000 বার ভেবে বলবে। ওকে। মায়া আহমেদ তেজ দেখিয়ে কিছু বলতে নিলেই মৃন্ময় বলে উঠল, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাইছি না আম্মু। আমি মারুকে নিয়ে একটু সুখে শান্তিতে সংসার করতে চাই। তোমরা প্লিজ আমাদের মাঝখানে কোনো প্রকার অশান্তি করতে এসো না। বাড়ির বাকিদেরও বলে দিও মারুর সাথে যেন কোনো ধরনের উগ্র ব্যবহার না করে। না হয় আমিও বাধ্য হব মুহিতের মতো বাড়ি ছাড়তে। শনিতক্ষণ নিশ্চয়ই সমাজের লোকজন তোমাকেই কটু কথা শোনাবে। তাছাড়া আমার বউও কিন্তু কম যায় না। মারু কিন্তু রূপের মতো একদম ভোলা ভালা নয়। ইটের জবাবে পাটকেল খেতেই হবে। মৃন্ময়ের কঠোর কথার ধাঁচ দেখে মারু তো খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। মৃন্ময়ের এমন প্রতিবাদী ভাব মারুকে শক্ত হতে বাধ্য করছে।
নিজেকে অধিক সাহসী করতে অনুপ্রাণিত করছে। মৃন্ময় আরও কিছু বলার আগেই মারু বড় একটা হাই তুলে মৃন্ময়কে উদ্দেশ্য করে বলল, মৃন্ময়, আমার খুব ঘুম পেয়েছে, প্লিজ রুমে চলো। মারুর কথা শুনে মায়া আহমেদের জেদটা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে উনি সব সহ্য করে নিচ্ছে। মৃন্ময়ের দেওয়া হুমকি উনি মানতে পারছে না। একমাত্র ছেলেকে হারাতে চাইছে না উনি। তাছাড়া মৃন্ময় খুব আদরের। দোলার চেয়েও উনি মৃন্ময়কে খুব ভালোবাসে। মায়া আহমেদ নিজেকে কিছুটা সংযত করে মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, যাও তোমরা রুমে যাও, কাল সকালে কথা হবে। মৃন্ময় মুচকি হেসে মায়া আহমেদকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম আম্মু, তুমি সব মেনে নিবে। একমাত্র ছেলেকে নিশ্চয়ই হারাতে চাইবে না। মায়া আহমেদ কিছু বলল না, শুধু শুনে গেল। মৃন্ময় এবার মায়া আহমেদকে ছেড়ে মারুর হাত ধরে সিঁড়ির দিকে অগ্রসর হল। মারু পিছু ফিরে জোরে চেঁচিয়ে মায়া আহমেদকে উদ্দেশ্য করে বলল, আসছি শাশুমা, গুড নাইট এন্ড সুইট ড্রিম। মায়া আহমেদের গা পিত্তি জ্বলে উঠল। উনি পারছে না মারুকে এখান থেকে গুলি করে খুলি উড়িয়ে দিতে। রাগে গজগজ করতে করতে উনি রুমে চলে গেল। মারু সামনে ফিরে মৃন্ময়ের কাঁধে মাথা রেখে নিজেদের রুমে চলে গেল। রুমে ঢুকেই মৃন্ময় দরজায় খিল লাগিয়ে মারুকে ঝাপটে ধরে বলল, মারু, দেখলে তো আম্মু কত ইজিলি আমাদের মেনে নিল। তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। উনি এত ইজিলি আমাকে মেনে নিবে না, বুঝেছ? সব উনার অভিনয়। তবে আমিও কম যাই না। আমার পিছনে লাগতে আসলে আমি কিন্তু উনাকে ছেড়ে কথা বলবো না। তোমাকে আগেই বলে রাখলাম। হুম, এই বিষয়ে আমার কোনো আপত্তি নেই। যে যেমন তার সাথে ঠিক তেমনটাই করা উচিত। এবার ঘুমাবে চলো, রাত তো অনেক হলো। হুম, চলো। তবে আগে মুহিতকে ব্যাপারটা জানিয়ে দাও। বেচারা হয়তো টেনশনে আছে। দাঁড়াও, এক্ষুনি টেক্সট করে দিচ্ছি। মৃন্ময় মারুকে ছেড়ে পকেট থেকে ফোনটা বের করে মুহিতের নম্বরে টেক্সট করে দিল। এত রাতে মুহিত আর রূপ ঘুমাচ্ছে বলে মৃন্ময় ওদের কল করে ডিস্টার্ব করতে চায়নি। ফোনটা কাবার্ডের উপর রেখে মৃন্ময় মারুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দুজনের চোখেই ঘুম লেগে এলো। পরের দিন সকাল 8টা। রূপ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যেই না কিচেন রুমের দিকে যাবে, অমনি রূপ খেয়াল করল মারুদের বেডরুমের দরজাটা খোলা। রূপ বিছুটা অবাক হয়ে রুমের ভেতর প্রবেশ করে দেখল মারু আর মৃন্ময় রুমে নেই। ভয় রূপের কলিজাটা মোচড় দিয়ে উঠল। এক দৌড়ে রূপ মুহিতের কাছে ছুটে গেল। মুহিতের পাশে বসে রূপ ঘুমন্ত মুহিতকে ঝাঁকাচ্ছে আর বলছে, মুহিত, শুনছো? মারু আর মৃন্ময় ভাইয়া ওদের রুমে নেই, প্লিজ কিছু একটা করো, উঠো। রূপের ঘাকুনিতে মুহিতের ঘুম চোখ থেকে গায়েব হয়ে গেল। মুহিত পিটপিট করে চোখ খুলে রূপের দিকে তাকাল। রূপ আবারও পেরেশান হয়ে বলল, মারু আর মৃন্ময় ভাইয়া রুমে নেই। রুমের দরজাটাও খোলা। মুহিত বড় একটা হাই তুলে শোয়া থেকে উঠে রূপের দিকে তাকিয়ে বলল, কাল রাতে ওরা দুজনই ওই বাড়ি ফিরে গেছে। তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। হোয়াট? ওই বাড়ি ফিরে গেছে মানে? মানে কাল রাতে আম্মু আচমকাই ফোন করে বলল মৃন্ময় ভাইয়ার জন্য নাকি মেয়ে দেখতে যাবে, তাই ভাই রিস্ক নিতে চায়নি। গতকাল রাতেই ভাবিকে নিয়ে ওই বাড়ি চলে গেছে। সত্যিটা আর গোপন করে রাখা ঠিক হবে না। এতে হিতে বিপরীত হতে পারে। মুহূর্তেই রূপের মনটা খারাপ হয়ে গেল।
মারুর এভাবে চলে যাওয়াটা রূপ মানতে পারছে না। সম্পূর্ণ একা হয়ে গেল রূপ। মুহিত রূপের মনের অবস্থাটা বুঝতে পেরে রূপকে বুকের মাঝে চেপে ধরে বলল, মন খারাপ করো না রূপ। একদিন না একদিন তো ভাবিকে যেতেই হতো। ভাবি বলেছে প্রতিদিন বিকেলে এসে তোমাকে দেখে যাবে। আমার একটুও মন খারাপ হয়নি মুহিত। আমি ভালো আছি। ওই বাড়ির সবাই মারুকে মেনে নিয়েছে কিনা সেটা ভেবেই মন খারাপ লাগছে। ঈশ্বর, আমার তো অনেক আগেই উচিত ছিল ভাইকে ফোন করে সব জেনে নেওয়া। ধ্যাত মাথা থেকেই বের হয়ে গিয়েছিল। মুহিত তাড়াহুড়ো করে রূপকে নিজের থেকে ছাড়িয়ে ডেস্কের উপর থেকে ফোনটা হাতে নিয়ে দেখল মুহিতের নম্বর থেকে মেসেজ এসেছে। মেসেজটা দেখেই মুহিত এক গাল হেসে বলল, রূপ, ভাবিকে আম্মু মেনে নিয়েছে। কোনো ভেজাল হয়নি। আমার বিশ্বাস হচ্ছে না মুহিত। ফুফুমণি এত সহজে মারুকে মেনে নিবে না। হুম। এর চেয়ে বড় কথা হলো আম্মু আচমকা মৃন্ময়ের ভাইয়ের বিয়ের জন্য পাগল হলো কেন? আচ্ছা, ওদের বিয়ের খবরটা কি লিক হয়েছে? মানে আমরা বাদে পঞ্চম কোনো ব্যক্তি কি এই খবরটা জেনেছে? হতে পারে আম্মু সত্যিটা জেনে গিয়েছিল তাই মৃন্ময় ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। হতে পারে। তবে আমরা তো কাউকে কিছু বলিনি। জানবে কি করে? মাথা কাজ করছে না। আমাদের বাইরে তো আব্বু এই খবরটা জানত। তবে আমার মনে হচ্ছে না আব্বু এত সহজে আম্মুকে সব বলে দিবে। তাহলে আর কে হতে পারে? আচ্ছা বাদ দাও। যা হওয়ার হয়ে গেছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কফি নিয়ে আসছি। রূপ বসা থেকে উঠে কফি করতে কিচেন রুমে চলে গেল। মুহিত বেড ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। প্রায় 15 মিনিট পর রূপ কফি নিয়ে রুমে ঢুকল। মুহিত ওয়াশরুম থেকে বের হল। রূপ মুহিতের হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে বেডের উপর বসে গেল। মুহিত এসে রূপের পাশাপাশি বসল। রূপ কফির মগে চুমুক দিচ্ছে আর মুহিতকে উদ্দেশ্য করে বলছে, মুহিত, আই থিংক কেউ আমাকে ফলো করছে। কাল থেকেই আমি ব্যাপারটা নোটিশ করছি। মুহিত উদ্বিগ্ন হয়ে রূপের দিকে তাকিয়ে বলল, মানে? কিভাবে বুঝলে? কাল যখন আমি আর মারু বাজারে গিয়েছিলাম তখন নোটিশ করেছিলাম। পুরুষ না মহিলা ছিল? আই থিংক পুরুষ। মুহিত কফির মগটা পাশে রেখে চোখে মুখে আতঙ্ক নিয়ে রূপকে ঝাপটে ধরে বলল, তোমাকে একা রেখে আমি অফিসে যেতে পারবো না রূপ। এতদিন তো ভাবি ছিল, ভরসাও ছিল। এখন আমি কার ভরসায় তোমাকে রেখে যাব? সারাক্ষণ মনে ভয় নিয়ে আমি অফিসে কাজ করতে পারবো না। মুহিতের বুকটা ধকধক করে কাঁপছে। রূপ বেশ বুঝতে পারছে মুহিত ভয় পাচ্ছে। এই মুহূর্তে মুহিতকে এভাবে ভেঙে পড়লে চলবে না। মুহিতকে শান্ত করতে হবে। রূপ জোরপূর্বক হাসি টেনে মুহিতের দিকে তাকিয়ে বলল, আরে এটা জাস্ট আমার একটা ধারণা ছিল। ধারণা থেকে আমি তোমাকে বললাম। ধারণা সবসময় সত্যি হয় না। তাছাড়া আন্টি তো আছেই। উনি আমাকে দেখে শুনে রাখবে। ঘরের কাজ সেরে আমি আন্টির কাছে চলে যাব। সারাক্ষণ আন্টির সাথে আড্ডা দিব। এমনি সময় কেটে যাবে। তুমি খামোখা ভয় পাচ্ছ মুহিত। প্লিজ শান্ত হও। রেডি হও। 9টা বেজে যাচ্ছে। অফিস যেতে হবে। যাব না অফিস। বুকে ভয় নিয়ে সামনে এগুলো সম্ভব না। ইশরাগ, উঠিও না তো। অফিস না গেলে ফ্ল্যাট ভাড়া করে দিবে। খাওয়া দাওয়ার খরচ করে দিবে। মুহিত মুখটা কালো করে রূপকে ছেড়ে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে রেডি হতে ব্যস্ত হয়ে পড়ল। রূপ মৃদু হেসে কিচেন রুমে চলে গেল।
মুহিতের জন্য নাস্তা বানাতে। প্রায় 15 মিনিট পর মুহিত রেডি হয়ে ডাইনিং টেবিলে চলে এলো। রূপ মুহিতের প্লেটে অমলেট আর পাউরুটি সাজিয়ে দিল। মুহিত খুব ব্যস্ত ভঙ্গিতে খেয়ে চলছে। অফিস থেকে ক্ষণে ক্ষণে ফোন আসছে। আজ অনেক বড় একটা ডিল আছে। একটু আগেই মুহিত খবরটা পেয়েছে, তাই সে তাড়াহুড়োয় আছে। রূপ ও মুহিতের পাশে বসে একটু খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে মুহিত রুমে ঢুকে অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে পিছনে ফিরে রূপকে দেখল। রূপকে জড়িয়ে ধরে রূপের কপালে একটা চুমো খেয়ে মুহিত আচমকাই রূপের হাত ধরে ফ্ল্যাট থেকে বের হয়ে নিচ তলায় চলে এলো। রূপ অবাক হয়ে মুহিতের দিকে তাকিয়ে আছে। আমজাদ চৌধুরীর ফ্ল্যাটের কলিং বেল চেপে মুহিত রূপের দিকে তাকিয়ে বলল, আন্টির কাছে তোমাকে আমানত হিসেবে রেখে যাব। না হয় আমি শান্তি পাব না। এর মাঝেই ফ্ল্যাটের দরজা খুলে মারজানা আহমেদ বের হল। মুচকি হেসে মুহিত মারজানা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। মারজানা চৌধুরী এক গাল হেসে রূপ আর মুহিতকে উদ্দেশ্য করে বলল, প্লিজ তোমরা ভিতরে এসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? মুহিত গলাটা ঝাঁকিয়ে আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি আন্টি, আমি একটা দরকারে এসেছি। আমি এখনই অফিস চলে যাব। রূপকে একটু দেখে শুনে রাখবেন। ফ্ল্যাটে রূপ একা তো, তাই ভয় পাচ্ছিলাম। আমার ওয়াইফকে আমি আপনার কাছে আমানত স্বরূপ রেখে গেলাম। ওহ আচ্ছা, এই ব্যাপার। তুমি চিন্তা করো না মুহিত, আমি রূপকে আমার মেয়েদের মতোই ভালোবাসি। তোমার আমানতের খেয়ান্ত হবে না। আমি সারাক্ষণ রূপকে দেখে শুনে রাখব। দরকার হলে রূপ সারাক্ষণ আমার কাছেই থাকবে। আমাদের সাথে খাবে, দাবে, ঘুমোবে। রাতে তুমি আসলে এরপর না হয় তোমাদের ফ্ল্যাটে যাবে। মুহিত কিছু বলার আগেই রূপ বলে উঠল, আরে না না আন্টি, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। আমি রুমের কাজ করে একেবারে দুপুরের পরে আপনার কাছে চলে আসব। টানা সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে থাকব। মৃহিত বেশ ব্যস্ত স্বরে রূপ আর মারাজানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি তাহলে। তোমরা মা মেয়ের ব্যাপার তোমরা বুঝে নাও। মুহিত আর দাঁড়াল না। এক ছুটে বাড়ির পার্কিং এরিয়ায় চলে গেল। গাড়িতে উঠে মুহিত শো বেগে গাড়ি নিয়ে ছুটল অফিসের উদ্দেশ্যে। খানিক পথ যাওয়ার পর মুহিত কাজী অফিসের সামনে গাড়িটা দাঁড় করাল। উদ্দেশ্য কাজী সাহেবকে খোঁজা। গাড়ি থেকে নেমে মুহিত কাজী অফিসের সামনে গিয়ে দেখল অফিসটা তালা বন্ধ। অফিসের পাশের ফ্ল্যাটেই কাজী সাহেব ভাড়া থাকে। মুহিত তাড়াহুড়ো করে ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিয়ে দেখল কাজী সাহেব ফ্ল্যাটেও নেই। গতকাল রাতেই নাকি বউ বাচ্চা নিয়ে উনার গ্রামের বাড়ি গেছে। ব্যাপারটা মুহিতের ঘটকা লাগলে ও আশেপাশের মানুষরা বলছে কাজী সাহেবের মা নাকি খুব অসুস্থ, তাই উনাকে দেখতে গেছে। মুহিত মাথায় গাধা গাধা টেনশন নিয়ে গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা হল। এই মুহূর্তে রূপের জন্য বেশি চিন্তা হচ্ছে মুহিতের। কেউ যদি সত্যিই রূপকে ফলো করে থাকে তাহলে নিশ্চয়ই সামনে কোনো ঝড় আসছে। এসব ভাবতে ভাবতে মুহিত প্রায় 15 মিনিট পর অফিসে এসে পৌঁছে গেল। অফিসে পৌঁছেই সে কাজে মনোযোগ দিল। আপাতত টেনশনগুলো সে মাথা থেকে ঝাড়তে চায়। রূপকে দেখে রাখার জন্য মারজানা চৌধুরী আছে বলে মুহিত একটু স্বস্তি পাচ্ছে। নিজেকে খানিকটা হলে টেনশন মুক্ত রাখতে পারছে। রূপ মারজানা চৌধুরীর থেকে বিদায় নিয়ে দোতলায় চলে গেল। ঘরের কাজ সামলে রেধে বেড়ে একেবারে মারজানা চৌধুরীর ফ্ল্যাটে যাবে। বেডরুমটা গুছিয়ে রূপ কিচেন রুমে চলে গেল। হাঁড়ি পাতিল ধুয়ে রান্না বসিয়ে দিবে। অন্যদিকে মৃন্ময় অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মারু ফ্রেশ হয়ে বেডের উপর বসে আছে। মৃন্ময়কে নিয়ে একসাথে নিচে যাবে বলে। মৃন্ময় হাতে ঘড়ি পড়ছে আর মারুকে উদ্দেশ্য করে বলছে, মারু, আমার ফিরতে ফিরতে রাত হবে। তুমি সাবধানে থেকো।
আর শুনো, দোলা বা বাড়ির বাকিরা যদি তোমাকে কিছু বলে তবে তুমিও চুপ থাকবে না, যেমন চাইবে তাই বলবে। বাকিটা আমি বাড়ি ফিরে বুঝে নিব। মারু বসা থেকে উঠে মৃন্ময়কে পেছনে থেকে ঝাপটে ধরে বলল, রাত হবার আগেই ফিরে এসো। রূপকে একটু দেখতে যাব। মনে হচ্ছে কত বছর দেখি না ওকে। আচ্ছা, আমি ট্রাই করব। এখন নিচে চলো, অফিসের দেরি হয়ে যাচ্ছে। মারু মৃন্ময়কে ছেড়ে শাড়িটা ঠিক করে মৃন্ময়ের পাশে দাঁড়াল। অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে মৃন্ময় মারুর হাত ধরে রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। ডাইনিং টেবিলে বাড়ির সবাই নিজেদের মতো ব্রেকফাস্ট করে চলছে। কারো মুখে হাসি নেই, সবাই আপসেট। মৃন্ময় আর মারুকে দেখে সবার ফুলানো মুখটা যেন ব্লাস্ট হওয়ার উপক্রম হয়েছে। চোখ মুখ লাল করে সবাই মারুর দিকে তাকিয়ে আছে। মারু ডোন্ট কেয়ার ভাব নিয়ে মৃন্ময়ের হাত ধরে দুটো চেয়ার টেনে মৃন্ময়ের পাশের চেয়ারটায় বসে পড়ল। দোলা স্যান্ডউইচে বাইট দিচ্ছে আর মারুর দিকে তেজি দৃষ্টিতে তাকাচ্ছে। মনে হচ্ছে স্যান্ডউইচ খাচ্ছে না মারুকে খাচ্ছে। সানায়া আর সোহেলি আহমেদ চোখ মুখ লাল করে কফি খাচ্ছে। মায়া আহমেদ নিচের দিকে তাকিয়ে কাটা চামচ দিয়ে অমলেট কাটছে। সাকিবকে কোথাও দেখা যাচ্ছে না। সানোয়ার আহমেদ আর রেজাউল আহমেদ অনেকক্ষণ আগেই অফিস চলে গেছে। সবার চোখ মুখের হাল দেখে মারু সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে আপনারা সবাই মুখটাকে এমন ফুলিয়ে রেখেছেন কেন? অনেকের তো চোখ দুটো বের হয়ে আসছে। আবার অনেকে স্যান্ডউইচ আর অমলেট খাচ্ছে কম, তবে আমাকে খাচ্ছে বেশি। এর কারণ কি? আমি আপনাদের বাড়ির নতুন বউ। কোথায় আমাকে সবাই হাত ধরে টেনে টুনে খাবার টেবিলে বসিয়ে আদর করে খাবার খাইয়ে দিবেন, তা না উল্টো আমাকে আস্ত কাঁচা চিবিয়ে খাচ্ছেন। মারুর কথা শুনে মৃন্ময় হেসে দিল। মারু হাসি চেপে মায়া আহমেদের দিকে তাকিয়ে বলল, ইট শো নট ফেয়ার শাশুড়িমা। মায়া আহমেদ এবার মারুর দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, তোমার ধারণা সম্পূর্ণ ভুল মারু। আমরা সবাই তোমাকে মেনে নিয়েছি, সবটাই আমার ছেলের দিকে তাকিয়ে। আদরের ছেলে তো আমার, তাই ওর সিদ্ধান্তের উপর কিছু বলতে পারলাম না। ওর অন্যায়টাকে ও মেনে নিলাম। তুমি খাও, মনোযোগ দিয়ে খাও। আমরা কেউ তোমাকে কটু কথা শোনাবো না, এমনকি তোমার পিছনে লাগতে ও আসবো না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। মায়া আহমেদের কথা শুনে সানায়ার নাকে মুখে কফি উঠে গেল। দোলা স্যান্ডউইচে কামড় দিতে গিয়ে জিহ্বায় দিয়ে ফেলল। একজন কাশছে তো অন্যজন কাঁদছে। মাঝখান থেকে মারু আর মৃন্ময় মজা নিচ্ছে। মৃন্ময় মিটিমিটি হাসছে আর স্যান্ডউইচ গিলছে। সোহেলি আহমেদ ব্যস্ত সানায়াকে নিয়ে আর মায়া আহমেদ ব্যস্ত দোলাকে নিয়ে। মারু ও মৃন্ময়ের মতো মিটিমিটি হেসে স্যান্ডউইচ খাচ্ছে। প্রায় 10 মিনিট পর সানায়া এবং দোলার কাশি কান্না বন্ধ হল। দুজনই ডাইনিং টেবিল ছেড়ে নিজেদের রুমে চলে গেল। মৃন্ময় খেয়ে দিয়ে মায়া আহমেদ আর মারুর থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেল। মারু ড্রয়িং রুমটা ঘুরে ঘুরে দেখছে আর বোম পুলিশের মতো হাঁটছে। মায়া আহমেদ আর সোহেলি আহমেদ মারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ডাইনিং টেবিল গুছাতে ব্যস্ত হয়ে পড়ল। ওদের জানা হয়ে গেছে মারুকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। মারু যেভাবে লেডি কনস্টেবলের মতো গোল গোল হয়ে ঘুরছে, যে কোনো সাধারণ পাবলিক ভয় পেয়ে যাবে। ওদের দুজনের কাণ্ড দেখে মারু হেসে কুটি কুটি। ওদের ডাইনিং টেবিল গুছানো শেষ হলে মারু বড় একটা হাই তুলে উপরে উঠে গেল। দুপুর 2টা। রূপ রান্না বান্না করে শাওয়ার নিয়ে একটা বক্সে তরকারি বেড়ে নিচ তলায় নেমে গেল। কলিং বেলে দুবার চাপ দেওয়ার পর সাথে সাথে আদ্রিতা দরজা খুলে দিল। আদ্রিতাকে দেখে রূপ মৃদু হাসল। আদ্রিতা দাঁত বের করে হেসে রূপকে এক টানে রুমের ভিতর ঢুকিয়ে নিল।
ড্রয়িং রুমে মার্জানা চৌধুরী সোফার কভার লাগাচ্ছে। রূপকে দেখে মার্জানা চৌধুরী হাসি মুখে রূপের দিকে তাকিয়ে বলল, তোমার জন্যই এতক্ষণ ওয়েট করছিলাম রূপ। চলো এবার আমরা লাঞ্চ করে নেই। রূপ মুচকি হেসে মার্জানা চৌধুরীর দিকে হাতে থাকা বক্সটা এগিয়ে দিয়ে বলল, আন্টি একটু তরকারি এনেছি, আপনি টেস্ট করে দেখতে পারেন। মার্জানা চৌধুরী তরকারির বক্সটা হাতে নিয়ে রূপের মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই টেস্ট করব মা, চলো। রূপ আর মার্জানা চৌধুরীর পিছু পিছু আদ্রিতা আর আফ্রিদা ও ডাইনিং টেবিলে বসে গেল। মার্জানা চৌধুরী খাবার সার্ভ করছে। আদ্রিতা বারবার আর চোখে রূপের দিকে তাকাচ্ছ। রূপ ব্যাপারটা নোটিশ করছে বাট প্রকাশ করছে না। প্রায় আধ ঘন্টা পর খাওয়া দাওয়া শেষে সবাই ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডায় মেতে উঠল। নানা রকমের কথা জুড়ে দিল সবাই। মার্জানা চৌধুরী একটা ফটো অ্যালবাম নিয়ে এক এক করে উনার ফ্যামিলি ফটো দেখাচ্ছে। রূপও খুব মনোযোগ দিয়ে সবগুলো ফটো দেখছে। এভাবেই আড্ডায় আড্ডায় দুপুর ঘনিয়ে বিকেল হয়ে এলো। মার্জানা চৌধুরী চা করতে কিচেন রুমে চলে গেল। রূপ অনেকক্ষণ ধরে খেয়াল করছে আদ্রিতা কেমন ছটফট করছে। হাত দুটোকে ক্ষণে ক্ষণে কচলাচ্ছে। দাঁত মুখ খিচে রেখেছে। পা দুটোকে সমানভাবে কচলাচ্ছে। আদ্রিতাকে দেখতে কেমন উগ্র লাগছে। পুরো খাপ ছাড়া হয়ে গেছে সে। আদ্রিতার এমন আচরণ রূপের মনে সন্দেহের পাহাড় তৈরি করছে। রূপ কিছুটা সিরিয়াস হয়ে যেই না আদ্রিতাকে কিছু বলতে যাবে, এর আগেই আদ্রিতা চুল টানতে টানতে ড্রয়িং রুম থেকে উঠে এক দৌড়ে বেডরুমে চলে গেল। রুমেই ঢুকেই ঠাস করে রুমের দরজাটা লাগিয়ে দিল আদ্রিতা। রূপ আদ্রিতাকে ফলো করে দরজায় কান ঠেকিয়ে কিছু একটা বুঝার চেষ্টা করছে। ভিতর থেকে আদ্রিতার অস্পষ্ট গলার স্বর শোনা যাচ্ছে। কারো সাথে সে ফোনে কথা বলছে। নেশাক্ত কণ্ঠে সে কথাগুলো বলছে। ফোনের ওই পাশের লোকটার থেকে কিছু চাইছে সে। আর বলছে জিনিসটা ইমার্জেন্সি লাগবে। কিন্তু নাম ভেদ ভেঙ্গে কিছুই বলছে না। ওই পাশের লোকটার সাথে কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করে আদ্রিতা ফোনটা কেটে পুরো রুমের জিনিসপত্র এলোমেলো করে এদিক সেদিকে ছুঁড়ে ফেলছে। যার আওয়াজ রূপের কান অবধি এসে ঠেকছে। আদ্রিতার সব কর্মকাণ্ড রূপ নিজ চোখে প্রত্যক্ষ করতে চাইছে। তাই সে আর দেরি না করে দৌড়ে ফ্ল্যাট থেকে বের হয়ে বাড়ির গার্ডেনে গিয়ে আদ্রিতার রুমের জানালায় উকি দিল। আদ্রিতা রুমটাকে পুরো এলোমেলো করে দিয়েছে। রুমের এক কোণায় হাঁটু ভাঁজ করে বসে আছে সে। চোখ মুখ লাল হয়ে দাঁত গিজগিজ করছে আদ্রিতার। হাত পা মুচড়া মুচড়ি করছে। চুল ধরে টানছে। কেমন ছটফট করছে। আদ্রিতার এই ভয়ঙ্কর অবস্থা দেখে রূপের গায়ে কাঁটা দিয়ে উঠল। রূপ থরথর করে কাঁপছে আর ঘামছে। আদ্রিতা কিছুক্ষণ হাত পা কচলা কচলি করে কিছু একটা ভেবে দাঁত বের করে হেসে বসা থেকে উঠে পড়ার টেবিল থেকে একটা প্র্যাকটিক্যাল খাতা বের করে খাতার মাঝখান থেকে একটা সাদা প্যাকেট জাতীয় কিছু একটা বের করল। প্যাকেটটার ভিতর গুঁড়ো দুধের মতো কিছু দেখা যাচ্ছে। রূপ খুব আগ্রহ নিয়ে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। আদ্রিতা প্যাকেটটা হাতে নিয়ে চোখ বন্ধ করে প্যাকেটটা শুকছে আর হাসছে। আদ্রিতার এমন বীভৎস রূপ দেখে রূপের চোখে জল চলে এলো। চোখের সামনে রূপ এসব সহ্য করতে পারছে না। তাড়াহুড়ো করে রূপ জানালা থেকে সরে আবারও ফ্ল্যাটে ফিরে এলো। সোফার এক কোণায় চুপটি করে বসে আছে রূপ। ভয়ে ওর শরীর কাঁপছে। এর মাঝেই মার্জানা চৌধুরী হাতে করে চায়ের ট্রে এনে টি টেবিলের উপর রাখল। রূপের পাশে বসে মার্জানা চৌধুরী রূপের কাঁধে হাত রাখার সাথে সাথে রূপ আচমকা কেঁপে উঠল। মার্জানা চৌধুরী অবাক হয়ে বলল, কি হয়েছে রূপ? তুমি হঠাৎ কেঁপে উঠলে কেন? রূপ জোরপূর্বক হেসে বলল, না আন্টি এমনি। হঠাৎ করে আপনি কাঁধে হাত রেখেছেন তো তাই। মারুজানা চৌধুরী মৃদু হেসে বলল, ওহ আচ্ছা।
আমি ভেবেছি কি না কি। মার্জানা চৌধুরী এবার রূপের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বলল, খাও মা, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। রূপ হাসি মুখে চায়ের কাপটা হাতে নিল। মার্জানা চৌধুরী এদিক সেদিকে তাকিয়ে বলল, আদ্রিতাটা আবার কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। রূপ কাপা কাপা কণ্ঠে বলল, আন্টি আদ্রিতা রুমে গেছে, প্লিজ ওকে ডেকে আনুন। না থাক, একটু পরে নিজেই চলে আসবে চা খেতে। মার্জানা চৌধুরী চায়ের কাপ হাতে নিয়ে যেই না চুমুক দিতে যাবে এর আগেই আদ্রিতা এসে হাজির হয়ে গেল। আদ্রিতাকে স্বাভাবিক ভঙ্গিতে দেখে রূপ হতবাক হয়ে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। সম্পূর্ণ গোছানো লাগছে আদ্রিতাকে। চোখ মুখ স্বাভাবিক, চুলগুলো ও সেট করা। আদ্রিতা হাসি মুখে রূপের পাশে বসে ট্রে থেকে চা নিয়ে খুব আয়েশ করে চা খেয়ে চলছে। আদ্রিতাকে দেখে রূপ অবাকের পর অবাক হচ্ছে। মানে কিভাবে সম্ভব? একটু আগে যে মেয়েটাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় দেখা গেল সে হুট করে কিভাবে এতটা চেঞ্জযোগ্য হতে পারে? হাউ। মনের ভিতর হাজারো সন্দেহ, ভয় আর প্রশ্নের ঝুড়ি নিয়ে রূপ বিকেল থেকে সন্ধ্যা পার করে দিল। ঘড়িতে সন্ধ্যা 7টা বাজছে। মুহিতের ফেরার সময় হয়েছে। রূপ বারবার দরজার দিকে তাকাচ্ছে কখন দরজায় টোকা পড়বে। এর মাঝেই সত্যি সত্যি দরজায় টোকা পড়ল। মার্জানা চৌধুরী দরজার কাছে যাওয়ার আগেই রূপ দৌড়ে মার্জানা চৌধুরীকে ক্রস করে রুমের দরজা খুলে দিল। দরজা খুলেই রূপ মারুর হাস্যোজ্জ্বল চেহারাটা দেখতে পেল। মারুকে দেখে রূপের চোখে জল চলে এলো। রূপ আর দেরি না করে মারুকে ঝাপটে ধরল। মারু ও রূপকে ঝাপটে ধরে খুশিতে খিলখিল করে হেসে উঠল। মৃন্ময় ওদের পিছনে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। মার্জানা চৌধুরীর থেকে বিদায় নিয়ে রূপ মারুকে নিয়ে উপরে উঠে গেল। ফ্ল্যাটে ঢুকে মারু আর রূপ আলাপ জুড়ে দিল। মাঝখান থেকে মৃন্ময় খুব বোর্ড ফিল করছে। রূপ আর মারুর হাসি খুশি যেন উপচে পড়ছে। মারুকে পেয়ে রূপ টোটালি মুহিতের কথা ভুলে গেছে। মৃন্ময় মুহিতের নাম্বারে কল করে মুহিতকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে দিল। রূপ আর মারু কিচেনে গিয়ে নানা আইটেমের নাস্তা বানানো শুরু করল, সবাই একসাথে খাবে বলে। প্রায় আধ ঘন্টা পর মুহিত বাড়িতে ফিরল। চারজন মিলে খুব হাসি খুশিতে রাতের অনেকটা সময় পার করে দিল। মারুকে ওই বাড়ির সবাই প্রচণ্ড ভয় পায়। এ কথাটা শোনার সাথে সাথে রূপ আর মুহিত অট্ট হাসিতে ফেটে পড়ল। মারুর ভয়ঙ্কর রূপে বাড়ির প্রতিটা মানুষ জড়সড় হয়ে থাকে। মৃন্ময় এসব রূপ আর মুহিতকে বলছে আর হাসছে। রাতের ডিনার করে মারু আর মৃন্ময় ওই বাড়ি ফিরে গেল। মুহিত আর রূপ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই কেটে গেল 4 দিন। এই 4 দিনে সব কিছুই স্বাভাবিক ছিল। মার্জানা চৌধুরী দায়িত্ব নিয়ে কাজী সাহেব দিয়ে মুহিত আর রূপের বিয়েটা পড়িয়ে নিয়েছে। মুহিত হাজার চেষ্টা করে ও ওই ফেরার কাজী সাহেবকে খুঁজে পেল না। তবে মুহিত আশা করেছিল এইবারের বিয়েটা ও হয়তো আটকে যাবে। যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাহলে নিশ্চয়ই এইবারের বিয়েটা ও ভেস্তে যাবে। কিন্তু না, এইবারের বিয়েটা সুস্থভাবেই হয়েছে, কোনো রকম বাধা ছাড়াই। রূপকে ও এখন কেউ ফলো করছে না, না মুহিতকে ফলো করছে। সবকিছু টোটালি স্বাভাবিক। আদ্রিতা ও যথেষ্ট সংযত হয়ে গেছে। মুহিত বা রূপের সাথে গায়ে পড়া ভাব নিচ্ছে না। প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে না। তবে আদ্রিতার ওই নেশাক্ত চেহারাটা প্রায়ই রূপকে দেখতে হচ্ছে। আদ্রিতা কিছুক্ষণ পর পরই ভাইলেন্ট হয়ে ওঠে। তবে সেটা মার্জানা চৌধুরীর অগোচরে। রূপ এই ব্যাপারে মার্জানা চৌধুরীকেও কিছু বলেনি, এমনকি মুহিতকেও না। ব্যাপারটা টোটালি চেপে যাচ্ছে সে। আজ বৃহস্পতিবার। দোলার গায়ে হলুদ আজ। সকাল থেকেই রূপ জামা কাপড় গুছাচ্ছে ওই বাড়িতে যাবে বলে।
মুহিত সন্ধ্যায় অফিস থেকে ফিরলেই ওরা ওই বাড়িতে রওনা দিবে। মারু সকাল থেকেই রূপকে কল করে জ্বালিয়ে মারছে, কখন আসবে বলে। রূপ বারবার মুহিতের বাহানা দিয়ে মারুকে দমিয়ে রাখছে। না হয় মারু হন্য হয়ে ছুটে আসবে রূপকে পিক করতে। অফিসে যাওয়ার আগে মুহিত রূপকে কড়া ওয়ার্নিং দিয়ে গেছে, মুহিতকে ছাড়া যেন ওই বাড়িতে এক কদমও না বাড়ায়। মুহিত চায় না রূপ একা ওই বাড়িতে যাক। মুহিতের সাথে যাবে, আবার মুহিতের সাথেই ফিরবে। মুহিতের কথা রাখার জন্য রূপ মারুকে দমিয়ে রাখছে, নয়তো মুহিত ভীষণ রাগ করবে। ঘড়িতে সন্ধ্যা 7টা। রূপ রেডি হয়ে মার্জানা চৌধুরীর ফ্ল্যাটে বসে আছে। রুমে একা একা থাকতে ভয় করছে ওর। বাসন্তী কালার সিল্কের শাড়িতে রূপ নিজেকে সাজিয়েছে, সাথে বাসন্তী কালার অর্নামেন্টস। চোখ ভর্তি কালো কাজল, ঠোঁট ভর্তি লাল লিপস্টিক, হাত ভর্তি ম্যাচ করা চুড়ি, খোপায় গাজরা ফুল, নাকে পাথরের একটা নাকফুল। রূপের খুব ইচ্ছে ডায়মন্ডের নাকফুল পরা। রূপ ভেবে ও রেখেছে মুহিতকে বলবে এই মাসে যেন একটা ডায়মন্ডের নাকফুল এনে দেয়। খুব নর্মাল ভাবে সেজেছে রূপ। এই সাজেই রূপকে দারুণ লাগছে, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। মার্জানা চৌধুরী তো রূপের প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে। ওইদিকে রূপ লজ্জায় মূর্ছা যাচ্ছে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর মার্জানা চৌধুরী রূপের জন্য চা নিয়ে এলো। রূপ চায়ের কাপটা হাতে নিতেই ফ্ল্যাটের দরজায় টোকা পড়ল। রূপ বেশ বুঝতে পেরেছে মুহিত এসেছে। মার্জানা চৌধুরী ফ্ল্যাটের দরজাটা খুলে দিতেই মুহিত রুমে এসে প্রবেশ করল। মার্জানা চৌধুরী হাসি মুখে মুহিতকে উদ্দেশ্য করে বলল, মুহিত বসো, আমি চা করে আনছি। সব সময় তুমি না খেয়ে আমার ফ্ল্যাট থেকে বের হও, আজ কিন্তু তা হবে না। মুহিত মৃদু হেসে বলল, ওকে আন্টি, তাই হবে। আজ চা খেয়েই বের হব। মার্জানা চৌধুরী হাসতে হাসতে কিচেন রুমে চলে গেল। আদ্রিতা ও মার্জানা চৌধুরীর পিছু পিছু কিচেন রুমে চলে গেল। আদ্রিতা কখনো কিচেন রুমের দিকে যায় না, তবে আজ গেল, হয়তো মাকে হেল্প করবে বলে। মুহিত ড্রয়িং রুমে ঢুকে সোফার দিকে তাকাতেই হঠাৎ থেমে গেল। ওর চোখ জোড়া আচমকাই থমকে গেল। এক দৃষ্টিতে মুহিত রূপের দিকে তাকিয়ে আছে, চোখ যেন সরছেই না তার। পারছে না এভাবেই ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে সারা জীবন কাটিয়ে দিতে। রূপ লজ্জা পেয়ে চা খাওয়া বন্ধ করে মুখটা দু হাত দিয়ে ঢেকে ফেলল। মুহিত বাঁকা হেসে ধপাস করে রূপের পাশে বসে রূপের কানে ফিসফিসিয়ে বলল, লজ্জা নারীর ভূষণ বলে বরকে ও এমন অতৃপ্তিতে রাখা ঠিক না বউ। আমি দেখতে চাই তোমায়, প্লিজ মুখটা দেখাও। রূপ অট্ট হেসে বলল, দেখলে হবে। খরচা আছে। ওহ, তাই বুঝি। তা কি লাগবে? ডায়মন্ডের নোজ পিন। কথাটা বলেই রূপ জিভ কেটে মুখ থেকে হাতটা সরিয়ে মুহিতের দিকে তাকাল। মুহিত মাথাটা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে। রূপ কথা ঘুরানোর জন্য মুহিতের কাঁধে মাথা রেখে মুহিতের কানে ফিসফিসিয়ে বলল, আমার একটা ফুটফুটে বাবু চাই মুহিত, এর চেয়ে বেশি কিছু চাই না। মুহিত রূপের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, নোজ পিন ও আসবে, বাবুও হবে, তুমি যা যা চাও সব হবে। নোজ পিনের ব্যাপারটা সত্যি না মুহিত, আমি মজা করেছি। তবে আমি মজা করছি না। এর মাঝেই মার্জানা চৌধুরী চলে এলো। রূপ মুহিতের কাঁধ থেকে মাথা সরিয়ে নিল। মার্জানা চৌধুরী সোফায় বসে মুহিতকে উদ্দেশ করে বলল, আদ্রিতা চা নিয়ে আসছে, তুমি বসো। মুহিত মাথা নাড়াল। রূপ চায়ের কাপটা হাতে নিয়ে আবারও চায় চুমুক দিচ্ছে।
মার্জানা চৌধুরী মুহিতের দিকে তাকিয়ে বলল, তা কবে ফিরবে তোমরা? রূপকে ছাড়া খুব ফাঁকা ফাঁকা লাগবে। মুহিত মলিন হেসে বলল, আন্টি দুদিন পরেই ফিরব। রিসিপশন শেষ করে। রূপকে খুব মিস করব। এই এক সপ্তাহে মেয়েটা খুব আপন হয়ে গেছে। রূপ মন খারাপ করে মার্জানা চৌধুরীর দিকে তাকিয়ে আছে। রূপেরও খুব খারাপ লাগছে উনাকে ছেড়ে যেতে। রূপ বসা থেকে উঠে মার্জানা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, আন্টি প্লিজ মন খারাপ করো না। 2 দিনেরই তো ব্যাপার। 2 দিন পর ঠিক ফিরে আসব। মার্জানা চৌধুরী মুচকি হেসে রূপের কপালে চুমো খেয়ে বলল, ওকে মা, মন খারাপ করব না। সাবধানে থেকো। আনন্দ উল্লাস করো। আর 2 দিন পর আমার কাছে ফিরে এসো। এর মাঝেই আদ্রিতা চা নিয়ে এলো। এক মগ ধোয়া উঠা গরম চা। হাসি মুখে আদ্রিতা চায়ের কাপটা মুহিতের হাতে ধরিয়ে দিল। মুহিত মলিন হেসে একটু একটু করে চুমুক দিয়ে সম্পূর্ণ চাটা খেয়ে নিল। চা খাওয়া শেষে মুহিত রূপকে উদ্দেশ্য করে বলল, রূপ তুমি এখানেই বসো। আমি চেঞ্জ করে আসছি। রূপ এক নিঃশ্বাসে বলে উঠল। মুহিত ড্রয়িং রুমের সোফার উপর আমাদের লাগেজটা আছে। আসার সময় নিয়ে এসো। ওকে। মুহিত আর দেরি করল না, রুম থেকে বের হয়ে সোজা উপরে উঠে গেল। ফ্ল্যাটে গিয়ে মুহিত শার্ট প্যান্ট পাল্টে হলুদ কালার পাঞ্জাবি পরে নিল। চুলটা সেট করে মুহিত ড্রয়িং রুমের সোফার উপর থেকে লাগেজটা হাতে নিয়ে রুমটা ভালো করে তালাবন্ধ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে নিচতলার কলিং বেল চাপার সাথে সাথেই রূপ বের হয়ে এলো। দুজনই মার্জানা চৌধুরী আর আদ্রিতার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ল। মুহিত গাড়িতে উঠে রূপের দিকে তাকিয়ে যেই না গাড়িটা স্টার্ট করতে যাবে অমনি মুহিতের মাথাটা কেমন ঘুরে এলো। ঘুম ঘুমও পাচ্ছে। চোখ মেলে তাকাতে পারছে না মুহিত। শরীরটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রূপ মুহিতের দিকে না তাকিয়ে শাড়ি ঠিক করতে ব্যস্ত। মুহিত নিজেকে কিছুটা কন্ট্রোল করে খুব আস্তে করে গাড়িটা স্টার্ট করে দিল। মুহিত গাড়ির স্পিড খুব কমিয়ে রেখেছে। স্পিড বাড়িয়ে জোরে ড্রাইভ করার শক্তি নেই ওর। শরীরটা কেমন নিস্তেজ হয়ে আসছে। নিজেকে খাপ ছাড়া লাগছে। রূপ ব্যাপারটা এখনো আঁচ করতে পারছে না। সে মুহিতের ফোনে গেমস খেলছে। মুহিতও ব্যাপারটা রূপকে বুঝাতে চাইছে না। নয়তো রূপ খামোখা টেনশন করবে। প্রায় আধ ঘন্টা পর গাড়ি এসে পৌঁছে গেল মৃন্ময়দের বাড়ি। বাড়ির গেটটা দারুণভাবে সাজানো হয়েছে। পুরোটা গেট জুড়ে ঝাড়বাতি আর গোলাপ ফুল দিয়ে সাজানো। বাড়িটা আলোয় আর রোশনাইয়ে ভরপুর। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। চারদিকে আলো আর খুশি উপচে পড়ছে। বিয়ে বাড়ি পুরো জমজমাট হয়ে আছে। চারদিকে মেহমান আর ডিজে গান। সব মিলিয়ে এলাহি কাণ্ড। রূপ এখনো ফোনে মুখ গুজে রেখেছে। গেমসের প্রতি নেশা ওর। তাই অন্যদিকে তাকানোর আগ্রহ নেই। মুহিতের গা থেকে ঘাম ঝরছে। নিজের সাথে না পেরে মুহিত গাড়ির সিটেই মাথা এলিয়ে দিল। প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে ওর। সাথে শরীরটাও কেমন নিশক্তি লাগছে।
গেমস শেষ হওয়ার পর আশেপাশে তাকিয়ে রূপ ফোনটা হাত থেকে রেখে খিলখিল হেসে যেই না মুহিতের দিকে তাকালো অমনি রূপ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মুহিত চোখ জোড়া বন্ধ করে সিটে মাথা এলিয়ে সেন্সলেসের মতো পড়ে আছে। রূপ মুহিতের দিকে ঝুঁকে মুহিতকে খানিক ঝাঁকিয়ে বলল, এই মুহিত, কি হয়েছে তোমার? মুহিত পিটপিট চোখে রূপের দিকে তাকিয়ে বলল, রূপ আমার খুব ঘুম পেয়েছে। মাথাটাও খুব ঘুরাচ্ছে, শরীরটাও নিশক্তি লাগছে। প্লিজ একটু মৃন্ময় ভাইয়াকে কল করে বলো গেইটের কাছে চলে আসতে। আমি রুমে যাব। রূপ খুব ঘাবড়ে গেল। মুহিত কখনো এমন করেনি। মাথা ঘুরানো, শরীর নিশক্তি এসব মুহিত কখনো বলেনি। জ্বর আসলে ও মুহিত ভিতরে ভিতরে সব কষ্ট ভোগ করে নিত। এরপরে ও কাউকে কিছু জানাতো না। তবে আজ মুহিতের এমন পরিবর্তন রূপকে খুব ভাবাচ্ছে। কাপা কাপা হাত নিয়ে রূপ মৃন্ময়ের নাম্বারে কল করল। সাথে সাথেই মৃন্ময় কলটা পিক করে নিল। মৃন্ম কিছু বলার আগেই রূপ বলে উঠল, ভাইয়া আমি রূপ বলছি। তুমি প্লিজ বাড়ির গেইটের সামনে চলে এসো। মুহিতের শরীরটা আচমকাই খারাপ হয়ে গেছে। দাঁড়া দাঁড়া আমি আসছি। মিউজিকের আওয়াজে ক্লিয়ারলি কিছু শুনছি না। মৃন্ময় কলটা কেটে বাড়ির ড্রয়িং রুম থেকে দৌড়ে বাড়ির গেইটের সামনে চলে এলো। মুহিতের গাড়িটাকে দেখে মৃন্ময় এক ছুটে গাড়ির কাছে চলে এলো। রূপ মুহিতকে ঝাপটে ধরে রেখেছে। মুহিতের শরীরটা সত্যিই খারাপের দিকে যাচ্ছে। মৃন্ময়কে দেখে রূপ চেঁচিয়ে বলে উঠল, ভাইয়া প্লিজ মুহিতকে ধরো। ওকে রুমে নিয়ে যেতে হবে। মৃন্ম গাড়ির দরজা খুলে মুহিতকে এক হাত দিয়ে ধরে গাড়ি থেকে নামিয়ে নিল। রূপ ও গাড়ি থেকে মুহিতের অন্য হাতে ধরল। মৃন্ময় মুহিতকে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করছে আর রূপকে উদ্দেশ্য করে বলল, এই রূপ কি হয়েছে মুহিতের? মুহিত এমন করছে কেন? রূপ চোখে জল নিয়ে বলল, আমি কিচ্ছু জানি না ভাইয়া। গাড়িতে উঠার পর থেকে মুহিত এমন করছে। শরীর নাকি নিঃশক্তি লাগছে, মাথা ঘুরাচ্ছে। মৃন্ময় রূপকে সান্ত্বনা দিয়ে বলল, কাজের স্ট্রেস থেকে হয়তো এমন হচ্ছে। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তো তাই। তুই টেনশন করিস না, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। মুহিতকে নিয়ে বাড়ির ড্রয়িং রুমে পা রাখার সাথে সাথেই মারু দৌড়ে এলো রূপের কাছে। মুহিতকে ওই অবস্থায় দেখে মারু বেশ উদ্বিগ্ন হয়ে বলল, এই রূপ, মুহিতের কি হয়েছে? জানি না রে, আচমকাই কেমন যেন করছে মুহিত। বাড়ির বাকিরা দৌড়ে এলো মুহিতের কাছে। সবাই বেশ অবাক মুহিতকে ওই অবস্থায় দেখে। সানায়া আর সাকিব দূরে দাঁড়িয়ে আছে। দোলাকে পার্লারের মেয়েরা সাজাচ্ছে। মায়া আহমেদ আর সোহেলি আহমেদ মুহিতের পাশে এসে দাঁড়াল। মায়া আহমেদ মুহিতের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মুহিত? তুমি এমন করছো কেন? মুহিত কিছু বলছে না। অস্থির দৃষ্টিতে মায়া আহমেদের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই সানোয়ার আহমেদ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। মুহিতকে ওই অবস্থায় দেখে সানোয়ার আহমেদ বেশ উত্তেজিত হয়ে মুহিতের কাঁধে হাত রেখে বলল, এই মুহিত, তোমার শরীরের এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? বাবাকে বলো। মুহিত সানোয়ার আহমেদের দিকে একবার তাকিয়ে রূপের কাঁধে মাথা এলিয়ে দিল। চোখ জোড়া ও বুজে নিল। রূপ মুহিতের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে সানোয়ার আহমেদকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, মুহিত সেন্সলেস হয়ে গেছে।
প্লিজ ডক্টর ডাকুন। সানায়া দৌড়ে এসে এক নিঃশ্বাসে বলে উঠল, আরে ডক্টর ডাকতে হবে না। ওভার স্ট্রেচে মুহিতের এই অবস্থা। বউকে ভালো রাখার জন্য সারা দিন ছেলেটা অফিসে খেটে মরছে। শরীর ওর খারাপ হবে না তো কি আমাদের হবে? আজ রাতটা মুহিতকে রেস্ট নিতে দাও। কাল সকাল থেকে সব কন্ট্রোলে চলে আসবে। সানায়ার কথায় বাড়ির সবাই সায় জানাল। স্ট্রেচ থেকে মুহিতের এমনটা হচ্ছে এটা সবার ধারণা। রূপও সবার ধারণাকেই মেনে নিল। সানোয়ার আহমেদ, মৃন্ময়, মারু, রূপ মিলে মুহিতকে উপরের রুমে নিয়ে গেল। মুহিতকে বিছানায় শুইয়ে দিয়ে রূপকে মুহিতের কাছে রেখে সবাই রুম থেকে বের হয়ে গেল। বাড়ির কাজের লোক এসে রূপের লাগেজটা রুমে পৌঁছে দিয়ে গেল। কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই সবাইকে নিচে যেতে হল। মুহিতের অসুস্থতার জন্য রূপ ও হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবে না। এই নিয়ে রূপের কোনো অভিযোগ নেই। সে চায় আগে মুহিত সুস্থ হয়ে উঠুক। রূপ মুহিতের মাথার পাশে বসে মুহিতের চোখে মুখে পানি ছিটাচ্ছে। প্রায় 5 মিনিট পানি ছিটানোর পর মুহিতের জ্ঞান ফিরল। চোখ মেলে মুহিত রূপের দিকে তাকাল। মুহিতের চোখ জোড়া লাভার মতো লাল হয়ে আছে। দেখতে কেমন বীভৎস লাগছে। রূপ মুহিতের মুখের কাছে ঝুঁকে মুহিতের চোখের দিকে তাকিয়ে বলল, মুহিত, তোমার চোখ জোড়া এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে তোমার? শরীর কি এখনো খারাপ লাগছে? মুহিত মাথা নাড়িয়ে বলল, আমার শরীরটা কেমন জ্বালা পোড়া করছে। হাত পা চুলকাচ্ছে, মাথাটা ঘুরছে, বুকটা কেমন ব্যথা ব্যথা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ জোড়া সাংঘাতিক জ্বলছে। কেমন বমি বমিও পাচ্ছে। কথাগুলো বলার পর পরই মুহিতের উল্টানি এসে গেল। গড়গড়িয়ে মুহিত বমি করছে। রূপকে ও ভাসিয়ে দিয়েছে। প্রায় 10 মিনিট নাগাদ মুহিত বমি করল। রূপ পেরেশান হয়ে মুহিতের পিঠে হাত ঘষছে। এক পর্যায়ে বমি করতে করতে মুহিত ক্লান্ত হয়ে গেল। রূপ মুহিতকে বেডের একটা কোণার সাথে ড্যাশ দিয়ে মুহিতের পাঞ্জাবিটা খুলে দিল। ডেস্কের উপর থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে রূপ মুহিতের মুখের কাছে ধরে বলল, নাও মুহিত, পানিটা খেয়ে নাও। আচমকাই দরজা খুলে সানায়া রুমে ঢুকল। সানায়ার হাতে সুপের বাটি। সানায়া দ্রুত পায়ে হেঁটে মুহিতের দিকে একবার তাকিয়ে রূপের হাতে সুপের বাটিটা ধরিয়ে দিয়ে বলল, মুহিতকে স্যুপটা খাইয়ে দাও। গরম গরম স্যুপটা খেলে ওর শরীরটা ব্যাটার লাগবে। রূপ সানায়ার দিকে তাকিয়ে বলল, মাত্র বমি করেছে মুহিত, একটু পর খাইয়ে দেই। না, এক্ষুনি খাইয়ে দাও। বমির পর পেটটা হয়তো খালি হয়ে গেছে। ওকে খাইয়ে দিচ্ছি। সানায়া আর দাঁড়াল না। হনহন করে রুম থেকে বের হয়ে গেল। মুহিত চোখ খুলে রূপের দিকে তাকাল। ওর শরীরটা আগের চেয়ে ব্যাটার লাগছে। বমিটা করার পর শরীরটা যেন তাল খুঁজে গেল। আগের মতো চনমনে লাগছে। রূপ মুচকি হেসে মুহিতের গালে হাত বুলিয়ে বলল, এখন কেমন লাগছে মুহিত? মুহিত রূপের হাত জোড়া ধরে মলিন হেসে বলল, ভালো লাগছে রূপ, খুব চাঙ্গা লাগছে। তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো। নিচে যেতে হবে। না মুহিত, আজ নিচে যাওয়া হবে না। বাড়ির সবাই বলে দিয়েছে আজ তোমাকে রেস্ট নিতে। আরে আরে কি বলো, আজ দোলা আপুর গায়ে হলুদ আর আমি কি না বিছানায় বসে বসে রেস্ট নিব? না না, এটা হবে না। আমরা দুজনই নিচে যাব, চলো। মুহিতের জেদের কাছে রূপের হার মানতেই হল। রূপ ওয়াশরুমে ঢুকে শাড়িটা পানি দিয়ে ক্লিন করে রুমে এসে মুহিতের পাশে বসল। মুহিত লাগেজ থেকে আরেকটা পাঞ্জাবি বের করে পরে নিল। রূপের হঠাৎ স্যুপের কথা মনে পড়ল। ডেস্কের উপর থেকে রূপ স্যুপের বাটিটা হাতে নিয়ে এক চামচ স্যুপ মুহিতের মুখের কাছে ধরে বলল, স্যুপটা খেয়ে নাও মুহিত, এরপর নিচে যাব। না না, এখন খাবো না। অনুষ্ঠান থেকে ফিরে এসো খাবো।
ততক্ষণে স্যুপটা ঠান্ডা হয়ে যাবে মোহিত। প্লিজ একটু খেয়ে নাও, নয়তো শরীরে শক্তি পাবে না। মোহিত নিরুপায় হয়ে 3 চামচ স্যুপ খেয়ে নিল। এরপর রূপের হাত ধরে রুম থেকে বের হয়ে গেল। দুজনই গায়ে হলুদের স্টেজে চলে গেল। মারু খুব সেজে গুজে স্টেজে মৃন্ময়ের পাশে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই স্টেজে উপস্থিত। সানায়া তো সেজে গুজে বিয়ে বাড়ি। দোলাকে দারুণ লাগছে হলুদের সাজে, একেবারে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। রূপ আর মোহিতকে দেখে মারু আর মৃন্ময় এসে ওদের দুজনকে টেনে স্টেজে উঠিয়ে নিল। এক এক করে সবাই দোলাকে হলুদ পরানো শুরু করল। মোহিত আর রূপ ও দোলাকে হলুদ পরিয়ে এসেছে। এর মাঝেই মোহিতের আবারও মাথা ঘুরে এলো। মাথায় হাত দিয়ে মোহিত রূপকে নিয়ে স্টেজ থেকে নেমে সোজা বাড়ির ভিতর ঢুকে নিজেদের রুমে চলে এলো। রুমের দরজা আটকে মোহিত রূপকে নিয়ে বেডের উপর ধপ করে বসে পড়ল। রূপ চোখে মুখে আতঙ্ক নিয়ে মোহিতের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মোহিত? মোহিত মাথার চুলগুলো টানছে আর রূপকে উদ্দেশ্য করে বলছে, রূপ আমার কেমন যেন লাগছে, শরীরটা আবারও জ্বলছে। রূপ চোখে জল নিয়ে মোহিতকে বুকের মাঝে চেপে ধরে বলল, আমার জন্যই তোমার আজ এই অবস্থা মোহিত। এসবের জন্য আমিই দায়ী। টেনশন থেকে তোমার এমন হচ্ছে। সারাদিন কাজের চাপ, আমাকে নিয়ে ওভার টেনশন, এসবের জন্যই তোমার শরীর জ্বালা করছে। আচমকাই মোহিত রূপের বুক থেকে মাথা উঠিয়ে লাল দুটো চোখ নিয়ে নেশাখোরদের মতো রূপের দিকে তাকিয়ে আছে, এক প্রকার ঘোর লাগা দৃষ্টিতে। মোহিতের এমন অদ্ভুত দৃষ্টির সাথে রূপ নতুনভাবে পরিচিত হচ্ছে। মোহিত একটু একটু করে রূপের ঠোঁটের দিকে এগিয়ে এসে রূপকে একটা ধাক্কা দিয়ে বেডের উপর শুইয়ে দিল। রূপ অবাক হয়ে মোহিতকে দেখছে। রূপ শারীরিকভাবে অসুস্থ ছিল বলে কবুল বলার 3 দিন পরে ও ওদের মধ্যে কিছু হয়নি। তবে আজকে মোহিতের দৃষ্টি অন্য রকম। রূপের বুঝা হয়ে গেছে আজ মোহিত রূপের কোনো বারণ শুনবে না। মোহিতের চোখে মুখে হিংস্রতা দেখা যাচ্ছে। রূপ ভয় বারবার কেঁপে কেঁপে উঠছে। ওর সাথে কি হতে চলছে সে আদৌ বুঝতে পারছে না। মোহিত রূপের একদম কাছাকাছি গিয়ে রূপের ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। রুডলি কিস করছে মোহিত রূপকে। এই কাছে আসায় রূপ ভালোবাসা খুঁজে পাচ্ছে না, হিংস্রতা খুঁজে পাচ্ছে। মোহিত হিংস্র জানোয়ারদের মতো আচরণ করছে। রূপের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। মোহিত কিছুতেই থামছে না, রূপকে আঘাত করেই যাচ্ছে। রূপ ও নিরুপায় হয়ে মেনে নিচ্ছে। একটু একটু করে মোহিতের হিংস্রতা বেড়ে চলছে। রূপ ও মুখ বুজে সব সহ্য করে নিচ্ছে। ঘড়িতে মধ্যরাত 3টা। মোহিত নাক টেনে ঘুমাচ্ছে। রূপ মোহিতের পাশে বসে হাঁটু গুজে কাঁদছে। এক প্রকার হেঁচকি তুলে কাঁদছে সে। পুরো শরীরে মোহিতের আঁচড়ের দাগ। শরীরের ব্যথায় রূপ উঠে দাঁড়াতে পারছে না। মোহিতের এসব হিংস্র কর্মকাণ্ড রূপ মানতে পারছে না। মোহিতের দিকে তাকাতে ও তার রুচিতে বাঁধছে। এক প্রকার ঘৃণা জন্ম নিচ্ছে। কাঁদতে কাঁদতে রূপ ক্লান্ত হয়ে পড়ছে। শরীরে ও শক্তি পাচ্ছে না। নিজেকে অপবিত্র লাগছে। লম্বা একটা শাওয়ার নিতে ইচ্ছে করছে। তবে বসা থেকে উঠে দাঁড়াতে পারছে না সে। সামনে কদম বাড়ানোর শক্তিটাও নেই। প্রায় অনেকক্ষণ কান্নাকাটির পর রূপ ফ্লোরে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে শাড়িটা গায়ে জড়িয়ে খুব কষ্টে বেড ছেড়ে নামল। নাক মুখ খিচে রূপ আস্তে করে সামনে কদম বাড়াল। 1 পা 2 পা করে হেঁটে রূপ ওয়াশরুমে গেল। ওয়াশরুমের দরজাটা লাগিয়ে রূপ আয়নার দিকে তাকিয়ে চিৎকার করে কান্না জুড়ে দিল। মুখের বেশ কয়েকটা জায়গায় বাইটের দাগ। পুরো শরীরে আঁচড়ের দাগ। দাগগুলো থেকে রক্ত পড়ছে। এজন্যই রূপের পুরো শরীরটা জ্বালা করছিল। ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে রূপ। এই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করছে রূপের।
মুহিতের এমন অমানবিক নির্যাতন রূপের ভালোবাসাটাকে মেরে দিচ্ছে। মুহিতের উপর থেকে আস্থা, বিশ্বাস, ভালোবাসা উঠে যাচ্ছে। কোনো রকমে শাওয়ার নিয়ে রূপ ওয়াশরুম থেকে বের হয়ে কাঁপা কাঁপা শরীর নিয়ে বেডের উপর বসল। শীতে এক প্রকার কাঁপছে সে। সাথে পুরো শরীরটা ও ব্যথায় অসাড় হয়ে আসছে। পানি লাগাতে কাটা জায়গাগুলো খুব জ্বলছে। রূপের এই মুহূর্তে বিশ্রাম দরকার। শরীরটাকে গরম করাও দরকার। মুহিতের পাশে শুয়ে রূপ একবার মুহিতের দিকে তাকালো। কেমন শান্ত হয়ে ঘুমুচ্ছে মুহিত। দিন দুনিয়ার খবর নেই ওর। শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। মুহিতের নাকে, মুখে, বুকে রূপের লিপস্টিকের লাল দাগ পড়ে আছে। মুহিতকে দেখে রূপের কান্না যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। মুহিতের গা থেকে কম্বলটা একটু টেনে এনে রূপ নিজের গায়ে জড়িয়ে নিল। মুহিতের থেকে মুখ ফিরিয়ে উল্টো পাশ ফিরে ঘুমিয়ে পড়ল রূপ। ঘুমানোর পরে ও রূপের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। চোখের জমানো পানিগুলো টুপটাপ করে ঝরছে। আজকের পর থেকে হয়তো রূপ মুহিতকে আর বিশ্বাস করতে পারবে না। আগের মতো ভালো ও বাসতে পারব না। সকাল 8টা। জানালা দিয়ে আসা রোদের আলোতে মুহিতের ঘুম ভাঙল। চোখ খুলে মুহিত রূপকে উল্টো পাশ ফিরে শুয়ে থাকতে দেখল। মুহিত বেশ ফুরফুরা মোড় নিয়ে রূপের দিকে এগিয়ে গিয়ে রূপের গলায় মুখ ডুবিয়ে দিল। রূপ গভীর ঘুমে আচ্ছন্ন। তাই কিছু টের পাচ্ছে না। মুহিত রূপের গলায় লম্বা একটা চুমো খেয়ে রূপকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। রূপ ঘুমুচ্ছে বলে রূপকে আর জ্বালায়নি সে। ওয়াশরুমে ঢুকে মুহিত তাড়াহুড়ো করে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে গেল। ঘুমন্ত রূপের দিকে একবার তাকিয়ে মুহিত ঝড়ের গতিতে রুম থেকে বের হয়ে গেল। বাড়ি ভর্তি লোকজনকে আড়াল করে মুহিত এক ছুটে বাড়ির সদর দরজা পার হয়ে গেল। বাড়ির মেইন গেট ক্রস করে মুহিত এক ঝটকায় কোথাও একটা হারিয়ে গেল। সাকিব মুহিতকে ফলো করতে গিয়েও থেমে গেল। বাঁকা হেসে সাকিব মুহিতের যাওয়ার পথে তাকিয়ে বলল, তোকে ফলো করে আর লাভ নেই মুহিত। রূপের মনে তোর জন্য ঘৃণার বীজ বুনে দিয়েছি। সাথে তোর শরীরে ও ড্রাগসের নেশা ঢুকিয়ে দিয়েছি। দুজনেরই পতন নিশ্চিত। খুব দ্রুত তোদের গেম শেষ হবে। সাকিব অট্ট হেসে পিছনে ঘুরে বাড়ির রাস্তায় মোড় নিল। মুহিত একটা চিপা রাস্তায় ঢুকে এদিক সেদিকে তাকিয়ে সাকিবের উপস্থিতি বুঝার চেষ্টা করছে। সাকিবকে কোথাও দেখতে না পেয়ে মুহিত একটা স্বস্তির শ্বাস ছেড়ে পকেট থেকে ফোনটা বের করে কারোর নাম্বারে কয়েকটা টেক্সট করে দিল। মুহিতের চোখে, মুখে অস্বস্তির ভাব। শার্টের উপরের বাটনটা খুলে মুহিত রূপের নখের আঁচড়ের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আমি তোকে ছাড়ব না সাকিব। সাথে ওই সানাকেও না। তোদের দুজনকেই আমি চরম শাস্তি দিব। শুধুমাত্র তোদের জন্য আমাকে রূপের সাথে এতটা হিংস্র ব্যবহার করতে হলো। না চাইতে ও রূপের উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়তে হলো। পুরোটাই নেশার ঘোরে। যদিও রূপ আর আমি পুরোটা নাটক করেছি। এরপরেও আমি রূপকে কষ্ট দিয়েছি। ড্রাগসের নেশা আমাকে হিংস্র হতে বাধ্য করেছে। সব জেনে ও নাটকটা করতে হলো। চাইলে ও তোদের সব প্ল্যান আমি ভেস্তে দিতে পারছিলাম না। কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল না। তবে আজ আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। সব আমি এক এক করে জোগাড় করব। তোদের ভাই বোনকে তৃপ্তি দেওয়ার জন্য আমাকে এতটা নিচে নামতে হলো। এর শোধ তো আমি নিয়েই ছাড়ব। তোদের আসল মুখোশ আজই আমি বাড়ির সবার সামন ফাঁস করব। জাস্ট ওয়েট এন্ড সি। মুহিত কথাগুলো বলছে আর ঘড়ির দিকে তাকিয়ে কারো আসার জন্য ওয়েট করছে। রাগে, দুঃখে মুহিতের চোখ লাল হয়ে ফুলে গেছে। রীতিমতো সামনের চুলগুলো ধরে টানছে সে। রাগ যেন তার কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। ওই দিকে
রূপ ঘুম থেকে উঠে পিটপিট চোখে পুরো রুমটায় চোখ বুলালো। পাশে মুহিতকে দেখতে না পেয়ে রূপ দরজার দিকটায় তাকালো। দরজায় দিকটায় কিছুক্ষণ তাকিয়ে থেকে রূপ আবারও হেঁচকি তুলে কান্না জুড়ে দিল। রূপ অনবরত কাঁদছে আর বলছে, আমি তোমাকে আর বিশ্বাস করতে পারবো না মুহিত। আমাদের মধ্যে যা ভালোবাসা ছিল সব শেষ হয়ে গেল। তোমার করা একটা ভুলের জন্য আমাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে গেল। কথাগুলো বলেই রূপ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কাবার্ডের উপর থেকে ফোনটা হাতে নিয়ে ভাবলেশহীন ভাবে ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বের হয়ে গেল। বিয়ে বাড়ি এতক্ষণে জমজমাট হয়ে উঠেছে। পুরো ড্রয়িং রুম জুড়ে মেহমান গিজগিজ করছে। মারু ড্রয়িং রুমের একটা কোনায় বসে বিভিন্ন সাজের জিনিসপত্র গুছাচ্ছে। সাথে সানায়াও আছে। সাকিব বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। রূপ সবার পাশ কাটিয়ে খুব সাবধানে পা ফেলে বাড়ি থেকে বের হতে চাইছে। লোকজনের ভিড়ে নিজেকে মিশিয়ে নিতে চাইছে। কেউ যেন রূপকে ভিড়ের মধ্যে আলাদা করতে না পারে। মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে রূপ মাথাটা নিচু করে নিঃশব্দে দ্রুত পায়ে হেঁটে সাকিবকে ক্রস করে দৌড়ে বাড়ির মেইন গেইটে চলে গেল। রূপ হাঁফাতে হাঁফাতে পিছনে ফিরে এক এক করে সবাইকে পর্যবেক্ষণ করছে, বিশেষ করে সাকিবকে। সাকিব কিছু আন্দাজ করতে পারেনি। সে ফোনে কথা বলতে ব্যস্ত। রূপ কয়েকটা স্বস্তির শ্বাস ছেড়ে সামনে ফিরে রাস্তার ফুটপাত ধরে দৌড়াতে লাগল। রূপ শাড়ির কুচি ধরে দৌড়াচ্ছে আর কাল রাতের ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছে। কাল রাতে আসলে কি হয়েছিল তাই রূপ কল্পনা করছে। ফ্ল্যাশব্যাক। কাল রাতে মুহিত আর রূপ রুম থেকে বের হয়ে যখন হলুদের স্টেজে যাচ্ছিল, তখনই রূপদের অপোজিট পাশের রুমটায় ওরা কারো গুন গুন আওয়াজ শুনতে পেল। রূপ আর মুহিত কান পেতে কথাগুলো শোনার চেষ্টা করছিল। দুজনই চুপ হয়ে নিঃশব্দে পা ফেলে রুমের দরজায় কান লাগিয়ে দিল। রুম থেকে সানায়া আর সাকিবের কণ্ঠস্বর ভেসে আসছে। দুজনই ফিসফিস করে কথা বলছে। সাকিব কিছুটা উত্তেজিত হয়ে সানায়াকে বলছে, সুপের বাটিটায় সম্পূর্ণ ড্রাগসটা মিশিয়েছিস তো? হুম ভাই, মিশিয়েছি। রূপ আর মুহিত কিছুতেই ধরতে পারবে না স্যুপটায় ড্রাগস ছিল। ওকে, তুই স্টেজে যা। আমি সুযোগ বুঝে রূপদের পুরো রুমটায় সিসি ক্যামেরা ফিট করে আসব। ওয়াশরুমও বাদ দিব না। ওয়াশরুমে ও লাগাবি? হুম, লাগাবো। ভিডিও অফ করে সাউন্ড অন করে রাখবো, তাহলেই হবে। রূপ আর মুহিত কি এখন রুম থেকে বের হবে? যদি বের না হয় তাহলে তো খুব রিস্ক হয়ে যাবে। আমার মনে হয় না মুহিত এভাবে ঘাপটি মেরে রুমে বসে থাকবে। একবার না একবার রুম থেকে বের হবেই হবে। তখনই না হয় ক্যামেরাগুলো লাগিয়ে আসব। সানায়া বাঁকা হেসে বলল, উফ ভাই, কি যে খুশি লাগছে তোকে বলে বুঝাতে পারবো না। ফাইনালি রূপ আর মুহিত আলাদা হবে। আজকের পর নিশ্চয়ই রূপ মুহিতকে ভুল বুঝে দূরে সরে যাবে। আর তখনই আমি মুহিতের লাইফে এন্ট্রি নিব। আর তুই রূপের এত খুশি হস না তো। এখনো পুরো কাজ বাকি আছে। প্ল্যানটা আগে সাকসেসফুল হয়ে নিক, তারপর না হয় খুশি হস ওকে। সানায়া মৃদু হেসে দরজার দিকে অগ্রসর হল। রূপ আর মুহিত এক ঝটকায় দরজার কাছ থেকে সরে দুজন দুদিকে ছিটকে গেল। সানা হেলতে দুলতে রুম থেকে বের হয়ে সোজা হলুদের স্টেজে চলে গেল। মুহিত আর মারু ও চট জলদি রুমের সামনে থেকে সরে সিঁড়ি বেয়ে নিচে নেমে হলুদের স্টেজে চলে গেল। মুহিত আর রূপের অনুপস্থিতিতে সাকিব রূপদের রুমে ঢুকে সিসি ক্যামেরা ফিট করে রুম থেকে বের হয়ে সোজা হলুদের স্টেজে চলে গেল। দোলাকে হলুদ লাগানোর পর মুহিত আর রূপ সবার আড়ালে গিয়ে দাঁড়াল। মুহিত ফিসফিসিয়ে রূপের কানে কানে বলল, রূপ, তুমি ভয় পেও না। সাকিব আর সানায়া যা করতে চাইছে ওদের করতে দাও। আমিও চাই ওদের খেলাটা জমুক।
ওদের খেলা শেষ হলেই আমরা টেনে হিঁচড়ে ওদের রূপটা সবার সামনে আনব। আদ্রিতাকেও আমি ছাড়ব না। আদ্রিতা ও সাকিব আর সানায়ার সাথে মিলে আমাদের আলাদা করতে চাইছে। সবার খেলা আমি নিজ হাতে শেষ করব। এর জন্য আমাদের একদিন ওয়েট করতে হবে। দোলা আপুর বিয়ে হওয়া অবধি আমাদের নাটকটা করে যেতে হবে। আমি চাই না এসব উটকো ঝামেলার জন্য দোলা আপুর বিয়েতে কোনো প্রকার ঝামেলা আসুক। মুহিত কিছুটা থেমে আবার বলল, আজ রাতে আমি তোমার সাথে যা যা করতে চাইব তুমি সব মুখ বুজে সহ্য করে নিবে। দুঃখী দুঃখী ভাব নিবে। আমার আচরণে তুমি কষ্ট পাচ্ছ এমনটা বুঝাবে। যেন সাকিব আর সানায়া তোমাকে দেখে বুঝে তুমি কষ্ট পাচ্ছ, আমাকে ছাড়তে চাইছ। ওরা কিন্তু ভিডিও মিউট করে সাউন্ড অন করে রাখবে। তাই আমাদের কথাবার্তা সাবধানে বলতে হবে। খুব নিখুঁতভাবে কাজ করে যেতে হবে। সব হবে মুহিত। তবে আমার তোমাকে নিয়ে টেনশন হচ্ছে। তোমার শরীরে তো ড্রাগস ঢুকে গেল। এখন কি হবে মুহিত? তুমিও যদি সানায়ার মতো নেশাক্ত হয়ে উঠো তখন? তার মানে তুমি জানতে সানায়া নেশাক্ত? জানতাম। তবে কাউকে বলিনি। এই না বলাটাই আজ কাল হয়ে দাঁড়ালো। তবে আদ্রিতাকে আমি আমার স্টাইলে জবাব দেব। তুমি সানায়া আর মুহিতকে বুঝে নিবে। আচ্ছা, অসব পরে হবে। আগে শুনো। নেশার ঘোরে আমি হয়তো তোমার সাথে হিংস্র ব্যবহার করতে পারি। প্লিজ তুমি মানিয়ে নিও। তুমি চিন্তা করো না মুহিত। আমি ঠিক মানিয়ে নিব। ভেবে নেব তুমি আমাকে ভালোবাসছো। যে ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে হয়ে থাকে। এবার রুমে চলো। নাটক শুরু করতে হবে। এমনিতেও আমার মাথাটা খুব ঘুরছে। ওকে চলো। মুহিত আর রূপ দেরি না করে নিজদের রুমে গিয়ে নাটক জুড়ে দিল। সবটা নাটক হলেও মুহিতের হিংস্রতা সত্যিই বেড়ে উঠছিল। নেশার কারণে এমনটা হয়েছে। রূপ সব সহ্য করে নিলে ও ব্যথা কিন্তু সত্যিই পেয়েছে। নাটকের পাশাপাশি কিছুটা সত্যতাও ছিল। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে রূপ দৌড়ে মুহিতের মেসেজ করা অ্যাড্রেসে চলে গেল। মুহিত 4 রাস্তার মোড়ে রূপের জন্যই অপেক্ষা করছিল। রূপ মুহিতের কাছে পৌঁছার সাথে সাথেই মুহিত রূপকে ঝাপটে ধরল। রূপের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ব্লাউজ ভেদ করে মুহিতের আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। গলায় ঘাড়ে বাইটের দাগ দেখা যাচ্ছে। মুহিত রূপকে ঝাপটে ধরে অসহায় কণ্ঠে বলল, সরি রূপ। আমি সত্যিই বাড়াবাড়ি করেছি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বিলিভ মি, আমি এসব নেশার ঘোরে করেছি। আমি জানি মুহিত, তুমি ইচ্ছে করে কিছু করনি। সবটা নেশার ঘোরেই করেছ। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আছে শুধু এক আকাশ ভালোবাসা। তুমি মোটেও নিজেকে অপরাধী ভেবো না। না হয় আমি খুব কষ্ট পাব। আমি জানতাম রূপ তুমি ঠিক আমাকে বুঝবে। পাছে লোক যাই করুক, তুমি আমাকেই বিশ্বাস করবে। এসবের ওর মাঝে শত্রুরা আমাদের ভালোবাসার বন্ডিংটাকে আরও স্ট্রং করছে। ওরা বুঝতেই পারছে না ওদের এসব কাজের জন্য আমাদের কতটা হেল্প হচ্ছে। তা ঠিক। রূপ কিছু একটা ভেবে আবার বলল, তবে মুহিত আমার ভীষণ টেনশন হচ্ছে। সাকিব যদি কোনো রকমে আমাদের ভিডিওগুলো ভাইরাল করে দেয়, তখন কি হবে? ওর সাথে কিন্তু বিশ্বাস নেই। এর ব্যবস্থা আমি করে রেখেছি। দোলা আপুকে উঠিয়ে নেওয়ার পরই আমি সিসি ক্যামেরা সহ সানায়া আর সাকিবকে পুলিশে দিব। আইনের হাতে তুলে দিব ওদের। ড্রাগস পাচারকারীর অভিযোগে। আই থিংক ওদের রুমে নিশ্চিত ড্রাগস পাওয়া যাবে। পুলিশ সার্চ করে ঠিক পেয়ে যাবে। মাইরে কাজ হবে না ওদের। এবার কোনো একটা পদক্ষেপ নিতেই হবে।
আমাদের কাছে এখন সমস্ত প্রমাণ আছে। ধারণকৃত ভিডিওই হলো তার প্রমাণ। সাকিব আর সানায়া আমাদের কিছুই করতে পারবে না। প্রয়োজনে ভিডিওগুলো ও পুলিশের হাতে তুলে দিব। তুমি নিশ্চিন্তে থাকো রূপ। শুধু দোলা আপুর বিদায় অবধি তুমি আমার থেকে দূরে দূরে থাকবে। আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নিবে। সানায়া আর সাকিবকে বুঝাতে হবে ওদের প্ল্যান কাজে দিয়েছে। নয়তো ওরা কিছু আঁচ করতে পারলে সব প্রমাণ লোপাট করে দেবে। সো বি কেয়ারফুল। সব যেন ঠিকঠাকভাবে হয় মুহিত। আল্লাহ যেন এই যাত্রায় আমাদের বাঁচিয়ে নেয়। খাবার থেকে যথেষ্ট দূরে থাকতে হবে আমাদের। দরকার হলে আজ কেউ কিছু খাবো না। বলা যায় না কখন সাকিব আর সানায়া মিলে আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করে। ঠিক বলেছ। আজকের দিনটা না খেয়ে কাটিয়ে দিতে হবে। কোনো রকমে মুখে কিছু গুজা যাবে না। কেউ জোর করলেও না। আল্লাহ আল্লাহ করে বেঁচে ফিরি, এরপর আমি আদ্রিতার 12টা বাজাবো। তবে আগে সাকিব আর সানায়ার মুখ থেকে আদ্রিতার ব্যাপারটা জানতে হবে। আদ্রিতা কি আদৌ ওদের সাথে জড়িত নাকি সবটাই কাকতালীয় তাও জানতে হবে। হয়তো আদ্রিতা পার্সোনাল শত্রুতা থেকেও আমাদের উপর শোধ নিতে চাইছে। পার্সোনাল শত্রুতা বলতে বুঝলাম না। না মানে আমার মনে হচ্ছে আদ্রিতা তোমাকে পছন্দ করে, তাই বললাম। কখনোই না। আমার মনে হচ্ছে আদ্রিতা ও ওদের সাথে জড়িত আছে। ওর ভাবভঙ্গি আমার মোটে অসুবিধার লাগেনি। আদ্রিতাকে ধরতে গেলে ও আমাদের প্রমাণ লাগবে। আচ্ছা এবার বাড়ি চলো। যা হবার পুলিশের সামনে হবে। এতক্ষণ অবধি বাড়ির বাইরে থাকলে সানায়া আপু আর সাকিব ভাই আমাদের সন্দেহ করতে পারে। একদম ঠিক বলেছ। তুমি প্রথমে যাও, আমি একটু পর আসছি। রূপ এক পা করে সামনের দিকে পা বাড়াচ্ছে আর পিছন ফিরে মুহিতকে উদ্দেশ্য করে বলছে, আমি যাচ্ছি মুহিত, তুমি তাড়াতাড়ি চলে এসো। ওকে রূপ, তুমি সাবধানে যেও কেমন। রূপ এবার দৌড়াতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তাকে বাড়ি ফিরতে হবে। প্রায় 10 মিনিট পর রূপ বাড়ি পৌঁছে গেল। বাড়ির সদর দরজায় সাকিবকে দেখা যাচ্ছে না। শোশো ব্যাগে রূপ বাড়ির ড্রয়িং রুমে ঢুকে গেল। ড্রয়িং রুমে বাড়ির সব মেম্বার্সরা জট পেকে দাঁড়িয়ে আছে। সবাই ব্যস্ত বিভিন্ন কাজে। সানায়া দোলাকে নিয়ে সোফায় বসে আছে। দুইজনই খুব হাসছে। সাকিব বড় একটা পাতিল নিয়ে কিচেন রুম থেকে বের হয়ে পাতিলটা নিয়ে খাবারের জায়গাটাতে যাচ্ছে। বেচারা খুবই ব্যস্ত, এদিক সেদিক তাকানোরও সময় পাচ্ছে না সে। রূপ ড্রয়িং রুমে সবার মাঝখানে ঢুকে গেল। কান্না কান্না মুখ করে রূপ সানায়ের পাশে গিয়ে দাঁড়ালো। মারু কোথা থেকে এসে যেন রূপকে ওর দিকে ঘুরিয়ে মুখে হাত দিয়ে বলল, এই রূপ, তোর এই অবস্থা হলো কি করে রে? রূপ এবার ন্যাকা কান্না করে সানায়াকে দেখিয়ে দেখিয়ে মারুকে ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, মারু, আমার সর্বনাশ হয়ে গেছে রে। মোহিতকে বিশ্বাস করে আমি জীবনের মস্ত বড় ভুল করেছি। দেখ না, কাল রাতে মোহিত আমার কি অবস্থা করেছে। আমি মোহিতকে ছেড়ে দিব। ওর সাথে থাকা আমার পক্ষে একদমই সম্ভব না। রূপের কথা শুনে সানায়া মুচকি মুচকি হাসছে। মারু বেয়াকুব হয়ে গেল আর বলল, হায় আল্লাহ, এসব কি বলছিস তুই? সামান্য আদরই তো করেছে তোকে, এর জন্য তুই মোহিতকে ছেড়ে দিবি নাকি বোকা? কই মৃন্ময়ও তো আমাকে খুব আদর করে, আমি তো কখনো বলি না মৃন্ময়কে আমি ছেড়ে দিব। শোন, মৃন্ময় ভাইয়া তো মোহিতের মতো অত হিংস্র না। মোহিতের থেকে মৃন্ময় ভাই 1000 গুণে ভালো। শোন মারু, একদম মোহিতের হয়ে সাফাই দিতে আসবি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার পক্ষেই থাকবি তুই। আমি মোহিতকে ছেড়ে দিব, এটাই ফাইনাল।
কথাগুলো বলেই রূপ মারুকে ছেড়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আর মারু ব্যাকুব হয়ে রূপের যাওয়ার পথে তাকিয়ে আছে। চলবে।